প্রিয় শিক্ষার্থী, আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা আজকের ক্লাসে উপস্থিত আছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তড়িৎচুম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ নিয়ে, দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। এবং তোমরা জানো যে ম্যাগনেটিজম সম্পর্কিত আমাদের পদার্থবিজ্ঞানে টোটাল দুইটা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ও চুম্বকত্ব, আর এটা হচ্ছে ঠিক তার বিপরীত মেকানিজম নিয়ে তড়িৎচুম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। এর আগের যে চ্যাপ্টারটা মানে চতুর্থ অধ্যায়, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ও চুম্বকত্ব, ওই চ্যাপ্টারে আসলে হিসাব করা হইতো যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন তার আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এবং কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন তার আশেপাশে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় ওই রিলেটেড যত কিছু আছে সব কিছু ওই চ্যাপ্টারে পড়ানো হয়েছে। কতটুকু চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, ওই চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হয়, এবং তার উপর বেস করে আমরা কী কী ঘটনা ঘটতে পারে আশেপাশে সবগুলো আলোচনা করা হয়েছে। ঠিক এখনের চ্যাপ্টারে মানে তড়িৎচুম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহতে ঠিক তার বিপরীত ঘটনা নিয়ে আলোচনা করা হবে। হিসাব করে দেখা গেছে যখনই কোনো জায়গায় চুম্বক ক্ষেত্র থাকবে তার আশেপাশে একটা তড়িৎ ক্ষেত্রের অস্তিত্ব পাওয়া যায়, এবং চুম্বক থাকার কারণে তার আশেপাশে যে তড়িৎ ক্ষেত্রের অস্তিত্বটা পাওয়া যায় এটার হিসাব নিকাশ এই চ্যাপ্টারে শেখানো হবে। তার মানে আমি এই চ্যাপ্টার শুরু করার আগেই একটা জিনিস তোমাদেরকে বোঝাতে যাচ্ছি, আসলে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্র আছে মানে এখানে শিওর চুম্বক ক্ষেত্র আছে, কোনো জায়গায় চুম্বক ক্ষেত্র আছে মানে শিওর এখানে তড়িৎ ক্ষেত্র থাকবে। এই জন্যই তোমরা একটা কথা শুনে রাখবা যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এরকম নামে একটা কথা আছে। ইট মিনস যেখানে তড়িৎ ক্ষেত্র থাকবে এখানে চুম্বক অবশ্যই থাকবে। এমন হতে পারে না যে এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে বা তড়িৎ ক্ষেত্র আছে কিন্তু এখানে চুম্বক ক্ষেত্র নাই, এটা হতে পারে না। তড়িৎ এবং চুম্বক ওতপ্রোতভাবে জড়িত। এটা বেশ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং আমি যতটুকু জানি স্টুডেন্টসরা আসলে এই চ্যাপ্টারগুলো পড়তে একটু হেজিটেট ফিল করে, বিকজ হচ্ছে কেমন জানি সুন্দর নাই। বাট আমি পার্সোনালি বিলিভ করি যে এই চ্যাপ্টারগুলো আসলে অনেক বেশি সুন্দর। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা সবাই প্লিজ মনোযোগ সহকারে আমি যেভাবে বলতেছি ঠিক এইভাবে পুরো অংশটা নোট করে করে একটু মনোযোগ সহকারে পড়ো। পুরো ক্লাস জুড়ে একটু মনোযোগ দিয়ে শোনো। চ্যাপ্টারটা আসলে অনেক ছোটো, আমি চেষ্টা করবো সর্বোচ্চ 3টা অথবা 4টা লেকচারের মধ্যে পুরোটা শেষ করে দেওয়ার, এবং অহেতুক জিনিসপাতি আমি তোমাদেরকে কিচ্ছু পড়াবো না, জাস্ট যতটুকু দরকার ঠিক ততটুকুই পড়াবো। এবং আমি কিছু এক্সাম্পল দিয়ে রাখবো যেন পুরো অংশটা তোমাদের কাছে অনেকটা লাইভলি মনে হয়। সবাই প্লিজ মনোযোগ সহকারে প্রথম থেকে যা বলতেছি যেভাবে বলতেছি, আমি প্রত্যেকটা টপিকের প্রথমে ছোটোখাটো 1-2টা এক্সাম্পল দেখাবো বা বলবো, তারপরে আমি ওই রিডিং অংশটা পড়বো। তাহলে দেখা যাবে পুরো অংশটা তোমাদের কাছে অনেক বেশি স্বচ্ছ হয়ে যাবে। তাহলে চ্যাপ্টারের নামটা আবার একটু দেখে ফেলি, তড়িৎ চুম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। এই যে এখানে দুইটা অংশ দেখো, ও দেওয়ার আগে তড়িৎ চুম্বকীয় আবেশ নিয়ে আলোচনা করা হবে ও দিক পরিবর্তী প্রবাহ। এসব নাম শুনেই একটা সিদ্ধান্ত নেওয়া যায় যে এই চ্যাপ্টারের কোথায় কী থাকবে না থাকবে। প্রথম অংশে তড়িৎ চুম্বকীয় আবেশ নিয়ে কথা বলা হবে, এবং পরিবর্তীতে দিক পরিবর্তী প্রবাহ মানে আমরা যেটা এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট নামে জানি এই কারেন্টটা নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা এই চ্যাপ্টারের একদম প্রথমে এই যে তড়িৎচুম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ, তার প্রথমেই আমরা শিখব যে তড়িৎচুম্বকীয় আবেশ জিনিসটা কি। চ্যাপ্টারের নামেই তো বারবার তড়িৎচুম্বকীয় আবেশ বলা হচ্ছে, তাহলে তড়িৎচুম্বকীয় আবেশ জিনিসটা কি এবার একটু পড়ি। একটি গতিশীল চুম্বক বা একটি গতিশীল তড়িৎবাহী কুণ্ডলীর সাহায্যে অন্য একটি বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক বল তথা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতি হলো তড়িৎচুম্বকীয় আবেশ। এই তড়িৎচুম্বকীয় আবেশ আসলে আবিষ্কার করছে ফ্যারাডে। তোমাদের এটা জানা দরকার যে আমরা এর আগে যে পড়তাম যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় চুম্বকত্ব, ওইখানে তোমাদেরকে আমি একটা ওয়ারস্টেডের এক্সপেরিমেন্টের মাধ্যমে বোঝাচ্ছিলাম যে ওয়ারস্টেড সাহেব আসলে যেটা পরীক্ষা করে বোঝাতে চাচ্ছিলেন যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখনই তড়িৎ প্রবাহিত হবে তখন তার আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তার জন্য একটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছিলাম, কিন্তু আই হোপ তোমাদের মনে আছে। তো আমি আজকে ফ্যারাডে সাহেবের এই যে ছোটোখাটো এক্সপেরিমেন্টটা এটা দেখা এবং বোঝা খুব জরুরি, যেখান থেকে আসলে এই চ্যাপ্টারের বা তড়িৎচুম্বকীয় আবেশের শুরু এটা ফ্যারাডে সাহেব করছেন, আর তড়িৎ প্রবাহের যে চুম্বকীয় এটা আসলে ওয়ারস্টেড সাহেব করছেন। দুইজন বিজ্ঞানীর নাম একটু মনে রাখো। তাহলে এই তড়িৎচুম্বকীয় আবেশ কে আবিষ্কার করছেন? ফ্যারাডে। কি আবিষ্কার করছেন? তড়িৎচুম্বকীয় আবেশ জিনিসটা কি, চলো দেখা যাক। আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য এখানে একটা প্রেজেন্টেশন দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্যারাডেজ ল। একটু খেয়াল করে দেখবা, আমি এটা যদি পুরো অংশটা তোমাদেরকে একটু এক্সপ্লেন করি। প্রথমত এখানে একটা চুম্বক রাখা আছে, এখানে যে চুম্বকটা দেখতে পাচ্ছ, এই যে চুম্বকটা দেখতে পাচ্ছ এটা তার নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। এবং এখানে একটা গ্যালভানোমিটার আছে। এই গ্যালভানোমিটারের বিক্ষেপটা আমাদেরকে বলে দিবে যে এখানে কোনো রকমের তড়িৎ আছে কিনা, ভোল্টেজ আছে কিনা, থাকলে তার দিকটাও বলে দিবে।
মানে কারেন্টের প্রবাহিত হওয়ার দিকটা আর কি। আর এখানে একটা ভাল্ব কানেক্ট করা আছে, এটা আমাদেরকে আরও সহজেই বলে দিবে। এটা গ্যালভানোমিটার না দেখেই আমরা বলে দিতে পারবো যদি বাল্বটা জ্বলে তাহলে অবশ্যই এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে। আর এখানে একটা কুণ্ডলী পাকানো আছে, কুণ্ডলী পাকানোটা কেন এটাই আমাদের বোঝার বিষয়। তো এখানে বেশ কয়েকটা কুণ্ডলী আছে, আমরা যদি গুনি তাহলে মোটামুটি 1 2 3 4 চারটা কুণ্ডলী আছে, একই ব্যাসার্ধ বা একই ক্ষেত্রফল বিশিষ্ট 4টা কুণ্ডলী আছে। এখন আপাতত যদি পুরো অ্যারেঞ্জমেন্টটা দেখো, এখানে একটা চুম্বক আছে, চুম্বকটা পাশেই আছে, চুম্বকটা এই কুণ্ডলীর পাশেই আছে। আপাতত কোনো ভোল্টেজ নাই, এই জন্য এটা জিরোতে আছে। এটা এদিক ওদিক বিক্ষেপ দিতে পারে। প্লাস মাইনাসটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদেরকে মানে পার্থক্য করে বোঝাচ্ছে যে প্লাসে যাচ্ছে নাকি মাইনাসে যাচ্ছে। ভোল্টেজ তো আর ভেক্টর রাশি না, বাট তড়িৎ তো প্রবাহিত হতে পারে। তড়িৎটা প্রবাহিত হচ্ছে লাইনের কোন অংশ থেকে কোন অংশ, এটা বোঝানোর জন্য আমাদেরকে কি করতে হবে, এই এরো চিহ্নটা আমাদেরকে সাহায্য করবে যে এটা কি বামবর্তী নাকি দক্ষিণাবর্তী। ইট মিনস ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে নাকি বিপরীত দিকে ঘুরতেছে, এটা আমাদের এটা সাহায্য করবে। আর লাইট তো আছেই, ও জ্বলবে। তো আপাতত আমরা যা দেখতে পাচ্ছি এখানে কোনো রকমের তড়িৎ নাই, লাইটটা নিবে আছে। কিন্তু একটা ঘটনা ঘটবে, যখনই আমি এই চুম্বকটারে কুণ্ডলীর মধ্যে প্রবেশ করাবো তখনই দেখো এটা জ্বলে উঠছে এবং এটা একটা বিক্ষেপ দিছে। আবার এই যে চুম্বকটা দেখতে পাচ্ছ তারা যদি আমি বের করে নিতে যাই তখন আবার বাল্বটা জ্বলে উঠছে এবং এটা উল্টা দিকে বিক্ষেপ দিছে। আবার দেখো সবাই, আমরা এই নর্থ পোলটারে যখন এটার ভিতরে প্রবেশ করাবো তখন দেখা যায় যে হচ্ছে এটা এদিকে একটু বিক্ষেপ দিল, তাই না? এবং লাইটটা জ্বলছিল। এখন যখন আবার স্টপ করে দিছি তখন আবার লাইটটা জ্বলতেছে না। এটা যখন স্থিতিশীল অবস্থায় আছে তখন লাইটটা জ্বলতেছে না। কিন্তু এই চুম্বকটা যখন আবার এখান থেকে বের করে নিব তখনও এটা বিক্ষেপ দিছে, কিন্তু এটা উল্টা দিকে বিক্ষেপ দিছে এবং লাইটটা কিন্তু একটু সময় জ্বলছিল। এখন যদি আমি পর্যায়ক্রমে টিকিটাই করি, একবার যদি নিয়ে আসি এবং একবার যদি বের করি, মানে কুণ্ডলীর মধ্যে যদি এই চুম্বকটা একবার প্রবেশ করে এবং একবার যদি বের হয়ে যায়, তাহলে কেমন জানি দেখবো বাল্বটা বারবার জ্বলে উঠতেছে এবং উপরের কাঁটাটাও বিক্ষেপ দিচ্ছে। তবে আরেকটা জিনিস খেয়াল করো, যখন প্রবেশ করে তখন এটা যেদিকে বিক্ষেপ দেয় বের করার সময় কিন্তু ঠিক তার বিপরীত দিকে বিক্ষেপ দেয়। আবার যখন প্রবেশ করে তখন যেদিকে বিক্ষেপ দেয় বের করার সময় ঠিক তার বিপরীত দিকে বিক্ষেপ দেয়। এই যে দেখো, প্রবেশ করানোর সময় যেদিকে বিক্ষেপ দেয় বের করার সময় তার বিপরীত দিকে বিক্ষেপ দেয়। কিন্তু চুম্বকটা যদি এই কুণ্ডলীর মধ্যে আমরা আয়না স্থির রেখে দিই তাহলে কোনো রকমের বিক্ষেপ দেয় না। এই যে কয়েকটা কথা, এই পুরো অংশটা দেখে আমরা আসলে কী কী সিদ্ধান্ত নিতে পারি। কোনো একটা কুণ্ডলীর পাশে যদি আমরা একটা চুম্বকরে নিয়ে আসি তাহলে এখানে একটা ক্ষণস্থায়ী তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। তবে এই তড়িৎ ক্ষেত্রটা চুম্বক থাকলে পরেই হবে না, অবশ্যই চুম্বকের মধ্যে একটা গতি থাকতে হবে। এখানে গতিটা চুম্বকের নাকি কুণ্ডলীর এটা ইম্পর্ট্যান্ট না, আমি বোঝাতে চাচ্ছি তাদের মধ্যে একটা আপেক্ষিক গতি থাকতেই হবে। আই হোপ এই সময় এসে তোমরা আপেক্ষিক গতির মানে বুঝো। এটা দ্বারা বোঝায় যে আমরা চাইলে চুম্বক কুণ্ডলীটারে স্থির রেখে এই চুম্বকটারে যদি আনা নেওয়া করি তাহলেও কুণ্ডলী এবং চুম্বকের মধ্যকার একটা আপেক্ষিক গতি আছে। অথবা আমরা যদি পারতাম, যদিও এখানে এই সুযোগটা নাই, আমরা যদি পারতাম যে চুম্বকটারে এখানে স্থির রেখে কুণ্ডলীটারে আমরা আনা নেওয়া করতেছি বা তার মধ্যে একটা গতি সৃষ্টি করতেছি, তাহলে এই তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হইতো। তাহলে দাঁড়াইলো যে এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই চুম্বকটা যখন এই কুণ্ডলীর চুম্বক এবং কুণ্ডলীর মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা আপেক্ষিক গতি থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তোমরা এখনই সব কিছু বুঝতে চাই না, একটু সময় দাও, আমাকে সবগুলা কথা বলতে দাও, দেখবা বুঝে গেছো। তোমরা হয়তো এখন হট করে সিদ্ধান্ত নিয়ে নিতে পারো বা যে বুঝতেছি না কিছু কী হচ্ছে, আমাকে আর একটু সময় দাও। এই কুণ্ডলী এবং চুম্বকের মধ্যকার যতক্ষণ পর্যন্ত আপেক্ষিক গতি থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তার মানে কুণ্ডলীর মধ্যে চুম্বক থাকলেই হবে না, তাদের মধ্যে একটা আপেক্ষিক গতি থাকতে হবে। তাদের মধ্যে একটা দুইজনের মধ্যে যে কোনো একজন একটা আপেক্ষিক গতি থাকতে হবে। এই যে আপেক্ষিক গতি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে একটা তড়িৎ ক্ষেত্র পাওয়া যাবে বা একটা ভোল্টেজ পাওয়া যাবে, তাই না? এখন দেখো চুম্বকটা এখানে আছে কিন্তু স্থির রেখে দিলাম, হবে না, কারণ তাদের মধ্যে কোনো আপেক্ষিক গতি নাই। আরেকটা জিনিস কি দেখলাম, যে বের করার সময় এটা যেদিকে বিক্ষেপ দেয় প্রবেশ করানোর সময় তার উল্টা দিকে বিক্ষেপ দেয়। যেমন আমরা যখন নর্থ স্টারে এখানে প্রবেশ করাচ্ছিলাম তখন যদি এই যে দেখো এখন যেদিকে বিক্ষেপ দিচ্ছে বের করার সময় এটা যদি প্রবেশ করে দিতাম তাহলে তার উল্টা দিকে বিক্ষেপ দেয়। এটা নিয়েও কথা আছে। এই যে ঘটনাটা কোনো একটা চুম্বকরে আমরা যখন এই কুণ্ডলীর মধ্যে প্রবেশ করাই তখন এই জায়গায় কিছু একটা পরিবর্তন হওয়ার জন্যে এখানে একটা তড়িৎ ক্ষেত্র পাওয়া যায়। এই জিনিসটারে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। চুম্বক এবং কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতির জন্য একটা তড়িৎ ক্ষেত্র পাওয়া যাচ্ছে, একটা ভোল্টেজ পাওয়া যাচ্ছে, একটা তড়িৎ চালক শক্তি পাওয়া যাচ্ছে, এই জিনিসটারে বলা হয় তড়িৎ চুম্বক আবেশ। তোমাদেরকে এখন আমি যে জিনিসটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে চুম্বক এবং কুণ্ডলীর মধ্যে একটা আপেক্ষিক গতির জন্য এই তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়। এখন আমরা যদি সবাই জায়গাটা একটু দেখো,
আমরা যদি এই জায়গাটা একটু পড়ি, একটি গতিশীল চুম্বক, আই হোপ বুঝে গেছো গতিশীল চুম্বক দ্বারা কি বোঝাচ্ছে, বা একটি গতিশীল তড়িৎবাহী কুণ্ডলীর, বা একটি গতিশীল তড়িৎবাহী কুণ্ডলীর, এখানে যে কোনো একটা গতিশীল হলেই চলবে। চুম্বক যদি গতিশীল হয় তাও ইটস ওকে, যদি তড়িৎবাহী কুণ্ডলীটা গতিশীল হয় তাও ওকে, সাহায্যে অন্য একটি বদ্ধ বর্তনীর ক্ষণস্থায়ী তড়িৎচালক বল তথা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতি হলো তড়িৎচুম্বকীয় আবেশ। একটা চুম্বক অথবা কি বলছি, একটা চুম্বক অথবা একটি গতিশীল তড়িৎবাহী কুণ্ডলীর সাহায্যে অন্য একটি বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক বল তথা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার ঘটনা হচ্ছে তড়িৎচুম্বক আবেশ। তাহলে এই পুরো অংশটা আবার একটু দেখো তো, আমরা এখানে কি করতেছিলাম, যে একটা কুণ্ডলী অথবা একটা চুম্বক এর মধ্যকার এই যে গতি সৃষ্টির জন্য একটা বর্তনীতে অন্য একটা বর্তনীতে, এই যে বর্তনীটা দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা বাল্ব কানেক্ট করা, এখানে একটা ক্ষণস্থায়ী তড়িৎচালক বল উৎপন্ন হয়েছে যার নাম হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ। আই হোপ তোমাদের আর প্রবলেম থাকার কথা না। এখন আমরা শিখবো কতটুকু সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হয়েছে, কারণ কি, আস্তে আস্তে বাবা আস্তে আস্তে শিখবো। আপেক্ষিক গতির অ্যাটলিস্ট তড়িৎচুম্বকীয় আবেশের ডেফিনেশনটা তো আমরা শিখে গেছি, যে তড়িৎচুম্বকীয় আবেশ ডেফিনেশনটা কি, বুঝে গেছি। এরপরটা দেখো, চুম্বক ফ্লাক্স কাকে বলে। এখন তোমার যদি এক্স্যাক্টলি কারণটা শিখতে হয় যে কেন তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে, এটার কারণ কি, তাহলে আমাদেরকে এখন ফ্লাক্স শেখা লাগবে। এত সুন্দর জিনিস না চুম্বক ফ্লাক্স, এগুলো সুন্দর জিনিস না, যে যাই বলুক আমি একদম হলফ করে বলে দিতে পারবো, ম্যাক্সিমাম পোলাপান এইসব জিনিস না বলে ডেফিনেশন লেখা আছে ধুম করে মুখস্থ করে বসে থাকে, এইসব জিনিস ফিল করতে পারে না। এবং এই জন্যই হচ্ছে এইসব চ্যাপ্টার সমস্যা। ওরা আন্দু মুখস্থ করে কিছু জিনিস আর পরে বলবে যে চ্যাপ্টার সুন্দর নাই। এটা খুবই সুন্দর চ্যাপ্টার, আমি যেভাবে বলতেছি এইভাবে একটু গুছাইয়া পড়ো, দেখো এরপরে সিদ্ধান্ত নিয়ে এটা সুন্দর কিনা। কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের রূপাংশের গুণফলকে ওই তলের সাথে সংশ্লিষ্ট চুম্বক ফ্লাক্স বলে। আবার কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের রূপাংশের গুণফলকে ওই তলের সাথে সংশ্লিষ্ট চুম্বক ফ্লাক্স বলে। আচ্ছা, চুম্বক ফ্লাক্স জিনিসটা আমি আমার মতো করে এক্সপ্লেন করি। এখানে কি লিখছে বাদ দাও, চুম্বক ফ্লাক্স জিনিসটা কি। এটা পড়ানোর সময় আমি আমার স্টুডেন্টসদেরকে একটা এক্সাম্পল বলি, যে ধরে নাও তোমার রুমে একটা জানালা আছে, তুমি যে রুমটাতে থাকো এই রুমে বেশ বড় সড়ো একটা জানালা আছে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার এই যে জানালা আছে, এই জানালা দিয়ে কি পরিমাণ বাতাস ঢুকতেছে, এই জানালা দিয়ে কোনো একদিন কি পরিমাণ বাতাস ঢুকবে বলো তো, এটা কিসের উপর নির্ভর করে? আমি বলি একটু কিসের উপর নির্ভর করবে। একটা জানালা দিয়ে কি পরিমাণ বাতাস ঢুকবে, এটা প্রথমত যে জিনিসটার উপর নির্ভর করে এটা হচ্ছে বাতাস দিচ্ছে কিনা, খুবই গুরুত্বপূর্ণ। বাতাস দিচ্ছে কিনা, বাতাস না দিলে তো আর বাতাস ঢুকবে না। দ্বিতীয়ত জানালাটা খোলা আছে কিনা, জানালাটা খোলা আছে কিনা। 3 নম্বর অংশ হচ্ছে জানালাটা কি পরিমাণ বড়, জানালাটা যত বড় হবে তত বেশি বাতাস রুমে ঢুকবে। এখন আপাতত তোমরা এখানে এসে স্টার্ট হয়ে যাবা যে আচ্ছা তাইলেই তো হইলো, বাতাস দিচ্ছে এটা একটা কন্ডিশন, জানালাটা খোলা এবং জানালাটা বেশ বড় হলেই তো বাতাস ঢুকবে, অবশ্যই না। এমনও হতে পারে তোমার জানালা পুরোটা খোলা রুমের, বাতাসও দিচ্ছে প্রচণ্ড গতিতে, কিন্তু তোমার রুমে একটুকু বাতাস ঢুকতেছে না, এরকম একটা কেস হতেই পারে যদি এটা পাশ কাটায় চলে যায়। যেমন আমার কাছে একটা বই আছে আপাতত, এটা কি বই জানার দেখো না, একটা বই আছে, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে জানালা, তোমাদের দেখিয়ে দিলাম এটা জানালা, এটা আমাদের রুমের জানালা। বাতাস যদি ঠিক এদিকে আসে এবং আমাদের জানালা যদি পুরোটা খোলা থাকে, ধরে নাও এটা জানালা আমি বোঝানোর জন্য ব্যবহার করতেছি, এটা ক্লোজ না, এটা ওপেন, পুরোটা ওপেন ধরে নাও, তাহলে আমাদের বাতাস যদি ঠিক এদিকে আসে এবং এই যে পুরো জানালাটা দেখতে পাচ্ছ এটা যদি খোলা থাকে তাহলে তো পুরো বাতাসটা ঢুকে যাবে। কিন্তু যদি এমন হয় যে এটা জানালা, বাতাস বইতেছে, প্রচণ্ড বেগেই বাতাস বইতেছে কিন্তু বাতাসটা এদিকে যাচ্ছে, তাহলে যদি তার ডিরেকশনটা এমন হয় তাহলে দেখবা এই তলের উপর, এই তল যদি হয় এটা, আর বাতাস যদি এদিকে বয় তাহলে একটু বাতাসও আমাদের এই রুমে ঢুকবে না। তাহলে এরকম একটা সিনারিও হতে পারে, জানালা পুরোটাই খোলা, বাতাসও দিচ্ছে কিন্তু কোনো বাতাস রুমের মধ্যে ঢুকতেছে না, এরকম একটা কেস হতেই পারে। তাহলে রুমের মধ্যে বাতাস ঢুকতেছে কিনা, এখন আমরা যদি বলি যে বলো তো কিসের উপর নির্ভর করে, প্রথম যেটার উপর নির্ভর করে এটা হচ্ছে বাতাস দিচ্ছে কিনা, দ্বিতীয়ত যেটার উপর নির্ভর করে এটা হচ্ছে জানালাটা খোলা কিনা বা জানালাটার আকৃতিটা কেমন, একটু খোলা থাকলে একটু কম বাতাস বইবে, যদি বেশি খোলা থাকে তাহলে বেশি বাতাস বইবে, এটারে বলা যেতে পারে জানালাটার এরিয়া। এখন জানালা বড় আছে, ধরে নাও অনেক বড় জানালা, কিন্তু জানালাটা আটকানো,
অনেকটাই আটকানো, একটু অংশ খোলা, তাহলে জানালা বড় এসব বইলা লাভ নাই, কারণ তোমার একটু অংশ খোলা একটু অংশ বাতাস আসবে। আমি জানালা কতটুকু বড় বলতে বোঝাচ্ছি যে এটা কতটুকু ওপেন করে রাখছি। আমরা যদি পুরোটাই একদম ওপেন করে রাখি তাহলে বলবো যে জানালার ক্ষেত্রফলটা বড়, ইট মিনস বেশি বাতাস ঢুকবে। এবং 3 নাম্বার যে প্যারামিটারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে তার ডিরেকশনটা কেমন, বাতাস যে বইতেছে এই বাতাসের ডিরেকশনটা কোন দিকে, এবং এটা কোন দিকে এবং কতটুকু, এটাও বেশ গুরুত্বপূর্ণ যে বাতাসটা আসলে কোন দিকে বইতেছে। বাতাসটা কোন দিকে বইতেছে তার উপরও নির্ভর করবে রুমের মধ্যে কি পরিমাণ বাতাস ঢুকবে অথবা না ঢুকবে। আই হোপ এতটুকু আমরা সবাই বুঝছি। তাহলে যে কয়টা প্যারামিটারের উপর নির্ভর করে, প্রথমত হচ্ছে বাতাস বইতেছে কিনা, দ্বিতীয়ত জানালাটা খোলা কিনা, এবং তৃতীয় হচ্ছে তার ডিরেকশনটা কত। এটার উপর আসলে আমাদের বেস করে এই ফ্লাক্স কতটা আসছে। সবাই এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা অনেকটা জানালার মতো। ধরে নাও এটা হচ্ছে কোনো একটা তল, যে তলের ক্ষেত্রফল, এবং এমন যদি হয় ওই তলের ঠিক লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের ডিরেকশন। তোমাদের কি মনে আছে যে চুম্বক ক্ষেত্রের একটা ডিরেকশন আছে? চুম্বক ক্ষেত্রের ডিরেকশন বলতে বোঝাচ্ছি যেটা হচ্ছে বি আর কি। চুম্বক ক্ষেত্রে কিন্তু আমরা বি দিয়ে প্রকাশ করতাম এবং এই চুম্বক ক্ষেত্রের কিন্তু একটা দিক আছে। এই যে চুম্বক ক্ষেত্র দেখতে পাচ্ছ, চুম্বক ক্ষেত্রে ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করা হয়, এবং এই ক্যাপিটাল বি এর একটা ডিরেকশন আছে। তো এই যে ক্যাপিটাল বি এর একটা ডিরেকশন আছে, এই ক্যাপিটাল বিটা যদি এমন হয় তলের ঠিক লম্ব বরাবর, এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ বাতাস ঢুকবে, এবং সবচেয়ে বেশি পরিমাণ বাতাস ঢুকবে মানে আমি এখানে বোঝাচ্ছি ফ্লাক্স সবচেয়ে বেশি। তাহলে চুম্বক ফ্লাক্স জিনিসটা কি, আমরা কোনো তলের ক্ষেত্রফল নিব যেটা হচ্ছে এ, এবং এই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশ নিব। এই যে দুটার গুণফল এ এবং বি, এই দুটারই ফ্লাক্স বলা হয়। তোমরা হয়তো এইভাবে চিন্তা করতে পারো যে আমরা এ নিলাম আর বি নিলাম, মানে ক্ষেত্রফল নিলাম আর চুম্বক ক্ষেত্র নিলাম, দুইটা গুণ করলে ফ্লাক্স চলে আসে। না, কথাটা এমন না। কথাটা হচ্ছে কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশটা কত। যেমন আমি যে এই চিত্রটা দেখাচ্ছি, এখানে পুরোটা দেখা যাচ্ছে, ধরে নিচ্ছি এটা জানালা, এটার ক্ষেত্রফল হচ্ছে এ, এবং ঠিক লম্ব বরাবর এসে বাতাস ঢুকতেছে। যদি এমন হয় আমাদের জানালা হচ্ছে এটা, এবং ঠিক এই দিক থেকে বাতাসটা এসে ঢুকতেছে, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি বাতাস পরিমাণ ঢুকবে আইসা, এবং এই ক্ষেত্রে আমরা জানালার ক্ষেত্রফলের বললাম এ, এবং যে পরিমাণ চুম্বক ক্ষেত্র এটার বললাম বি। এখানে এটা জানালার ক্ষেত্রফলের মতো করে কাজ করতেছে, আর বিটা ধরে নিচ্ছি বাতাসের পরিমাণ বোঝানোর জন্য। তাহলে এই দুইটার গুণফলটাই হচ্ছে ফ্লাক্স। তাহলে এই ক্ষেত্রে এই যে কন্ডিশনটা দেখতে পাচ্ছ, যদি বাতাসটা ঠিক এই বরাবর আয়, মানে তলের ঠিক লম্ব বরাবর আয়, তাহলে সবচেয়ে বেশি বাতাস পরিমাণ ঢুকবে আইসা, এবং এই যে সবচেয়ে বেশি বাতাস আইসা ঢুকবে এটারই বলা হচ্ছে ফ্লাক্স। এই দুইটার গুণফলই বলা হচ্ছে ফ্লাক্স। এখন প্রশ্ন হচ্ছে, এখান থেকেও তোমরা এখন পর্যন্ত ফ্লাক্সে চিনতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি বাতাসটা ঠিক লম্বা বরাবর না এসে একটু বাঁকা হয়ে আইতো, যেমন ধরে নাও বাতাসটা আসতেছে এই দিক থেকে, কিন্তু জানালা আমার এটা, তাহলে তোমার কি মনে হয় যদি প্রথম কেস সোজা বাতাসটা আসতো, তাহলে যে পরিমাণ বাতাস এই জানলা দিয়ে ঢুকতে পারতো, একটু ওই দিক থেকে বাঁকা হয়ে আসাতে সেম পরিমাণ বাতাস ঢুকতে পারবে? উত্তর হচ্ছে না, সেম পরিমাণ বাতাস ঢুকবে না। ঠিক লম্ব বরাবর আসলে পরে যে পরিমাণ বাতাস ঢুকতো, একটু বাঁকা হয়ে আসলে তার চেয়ে অবশ্যই কম ঢুকবে, আর একটু বাঁকা হলে আরো কম ঢুকবে। একদম এই দিক চলে গেলে একদমই বাতাস ঢুকবে না, ফ্লাক্স শূন্য। যত বেশি বাতাস ঢুকতেছে ফ্লাক্স তত বেশি। তাহলে ডেফিনেশনটা কি দাঁড়াইলো? এটা পরে বলতেছি। এটা দেখো, আমার কাছে এই ফিগারটা অনেক জোস লাগে। কি হয়েছে শোনো, জানলাটা এখন নিচে নিয়ে নিচ্ছি, এইভাবে একটা চিন্তা করো। এটার ক্ষেত্রফল হচ্ছে এ। তোমরা হয়তো জানো না, ক্ষেত্রফল ভেক্টর রাশি না, তল একটা ভেক্টর রাশি। কোনো একটা তলের দিক হয়। তলের দিক কি হয়, এই যে এটা যদি তল হয়, এটার ডিরেকশন হচ্ছে এখান থেকে সোজা তোমাদের দিকে, এখান থেকে সোজা এই দিকে। আমি যদি এইদিকে একটু বাঁকা করে দিই, এটার ডিরেকশন হচ্ছে এখান থেকে সোজা এই দিকে। এই যে আমাদের স্মার্ট বোর্ডটা, এটার ডিরেকশন হচ্ছে এখান থেকে সোজা তোমাদের দিকে। আমি যদি এখন এই দিকে মুখ করে থাকতাম, তাহলে এই বইটার ডিরেকশন হচ্ছে এখান থেকে সোজা এই দিকে। তাহলে কোনো তল একটা ভেক্টর আসে, এবং তলের দিক হচ্ছে এখান থেকে, তল থেকে সোজা বাইরের দিকে, এটা হচ্ছে তলের দিক। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমাদের যে এই যে তলটা দেখতে পাচ্ছ, এই তলের দিক হচ্ছে তলের লম্ব বরাবর, মানে সোজা বাইরের দিকে। যে কোনো একটা তলের দিক হচ্ছে তল থেকে সোজা বাইরের দিকে, মানে তলের লম্ব বরাবর। তাহলে তলের দিকই হচ্ছে তলের লম্ব বরাবর। কি বলছি? তলের দিক তলের লম্ব বরাবর। একটু ছোট করে নোট করো তো খাতায়, তলের দিক তলের লম্ব বরাবর লিখো সবাই। তলের দিক তলের লম্ব বরাবর। তাহলে এই যে তলের দিক, এটার দিক কোন দিকে? তলের লম্ব বরাবর। আমি যদি এটা নিচে শোয়াই রাখতাম, তাহলে এটার দিক কোন দিকে? এটার দিক হবে তল থেকে সোজা লম্ব বরাবর। এটা হচ্ছে তলের দিক। তাহলে তল একটা ভেক্টর রাশি। এখন এটা দ্বারা কি বোঝানো হচ্ছে দেখো, তল সোজা উপরের দিকে আসিল, কিন্তু চুম্বক ক্ষেত্র বি যেটা, এটা না তল বরাবর নাই, তলের লম্ব বরাবর নাই। তাহলে তখন তারা বলতেছে যে চুম্বক ফ্লাক্স হচ্ছে ফার্স্টে দিবা ক্ষেত্রফল, আচ্ছা আমরা দিলাম ক্ষেত্রফল, ইনটু এই যে ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? তলের ক্ষেত্রফল। আচ্ছা আমি একটু এইভাবে লিখি, ইনটু
তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশ, চুম্বক ক্ষেত্রের উপাংশ। তাহলে কি কি করা লাগতেছে শুনো, কোনো তলের ক্ষেত্রফল এবং এই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের যে উপাংশ, চুম্বক ক্ষেত্রের যে উপাংশ তারই বলা হয় চুম্বক ফ্লাক্স। তাহলে চুম্বক ফ্লাক্স বের করতে হলে কি কি করা লাগতেছে দেখো, তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল মানে হচ্ছে এবং তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশ, এই দুটো জিনিস গুণ করা লাগতেছে। কোনো তলের ক্ষেত্রফল এবং এই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশ। শুধু এটা বইল না যে ক্ষেত্রফল আর চুম্বক ক্ষেত্রের উপাংশ গুণ করে দিলে যা আসে তার ফ্লাক্স, না না, এই কথাটা ডিরেক্ট কিভাবে বলা যায় না। এখন যদি এমন হইতো, যদি এমন হইতো, কি হইতো, আমি বললাম যে একটা তল, না এইভাবে বলি, এটা বাদ দাও, একটা তল চুম্বক ক্ষেত্র ঠিক লম্ব বরাবর আছে, তলের ক্ষেত্রফল এ, চুম্বক ক্ষেত্র ঠিক লম্ব বরাবর আছে। এখন চুম্বক ক্ষেত্র যদি অলরেডি বরাবর থাকে তাহলে তো তুমি এ আর বি লিখতে পারবাই, কারণ আমাদের হিসাব অনুযায়ী তলের ক্ষেত্রফল নিলাম এ, নেওয়ার পর তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশ নিতে হবে। এখন চুম্বক ক্ষেত্রটা যদি তলের লম্ব বরাবরই থাকে তাহলে তো এ আর বি গুণ করে দিলেই ফ্লাক্স চলে আসতেছে, কারণ এখানেও তো সেম, কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর উপাংশ হইতে আছে, এটা তো লম্ব বরাবরই আছে, যেটা আমরা বলতেছিলাম সবচেয়ে বেশি পরিমাণ বাতাস ঢুকবে কখন। আচ্ছা যদি এমন হয় যে এই যে তল দেখতে পাচ্ছ, এখন বাতাসটা যদি ঠিক এইদিকে আইসেই ঢুকে, তাহলে দেখো তো তলের লম্ব বরাবর আইসা ঢুকতেছে বাতাস, এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি বাতাস ঢুকবে, এটার বলা হচ্ছে ফ্লাক্স ম্যাক্স। তাহলে এই যে কন্ডিশনটা দেখতে পাচ্ছ, যদি চুম্বক ক্ষেত্র বি অলরেডি তলের লম্ব বরাবর থাকে তাহলে তো কোন তলের ক্ষেত্রফল মানে এ এবং তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশ বি, এই দুটো গুণ হলেই তো ফ্লাক্স চলে আসবে। এই চিত্রটা কেমন হবে তাহলে, যেদিকে ক্ষেত্রফল আছে অলরেডি যদি লম্ব বরাবর থাকে, কিন্তু এই চিত্রটা দেখো, এই যে এ বলে দিছে এটা তলের দিক, তলের দিক কোন দিকে হয়, তলের লম্ব বরাবর, আর চুম্বক ক্ষেত্রটা ধরে নাও একটু বাঁকা হয়ে আছে, কোনো কারণে লম্ব বরাবর নাই। এখন কি তুমি বলবা এই চিত্রের জন্য এ আর বি গুণ করে দিলে ফ্লাক্স চলে আসতেছে? উত্তর হচ্ছে যে না, এখানে এ আর বি ফ্লাক্স না, এ আর বি গুণ করে দিলে ফ্লাক্স আসতেছে না। কেন আসতেছে না? কারণ চুম্বক ক্ষেত্র তলের লম্ব বরাবর নাই, চুম্বক ক্ষেত্র তলের লম্ব বরাবর নাই। তাহলে এখন কি করতে হবে, এখন এই যে চুম্বক ক্ষেত্র দেখতে পাচ্ছ, এই বি এর তলের লম্ব বরাবর উপাংশ কত এটা খুঁজে বের করতে হবে। আচ্ছা ভেক্টরের উপাংশ আমাদের শেখায়, কোনো একটা ভেক্টরে যখন আমরা উপাংশে বিভাজিত করব তখন যার সাথে থিটা থাকবে তারে কস দিতে হয়, এটা তো জানি সবাই। তাহলে এই যে দেখো এটা হচ্ছে বি চুম্বক ক্ষেত্র, আর এই তলের লম্ব বরাবর উপাংশটা আসবে তাহলে বি কস থিটা। আচ্ছা তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় বলো তো বি কি আর বি কস থিটা কি, বি সাইন থিটা কোন দিকে, এখন প্রশ্ন করেন, আমাদের দরকার নাই। বি আর বি কস থিটা এই দুটোর মধ্যে পার্থক্য কোন জায়গায় বলো? শোনো, বি হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান, প্রকৃত মান বা মোট মান। এখানে যে চুম্বক ক্ষেত্রটা ব্যবহার করা হচ্ছে তার মোট মান হচ্ছে বি, কিন্তু এই চুম্বক ক্ষেত্র যেহেতু একটা ভেক্টর রাশি তার তো একটা দিক আছে, এই চুম্বক ক্ষেত্রটা না তলের লম্ব বরাবর নাই, আর যেহেতু তলের লম্ব বরাবর নাই তোমরা ক্ষেত্রফলের সাথে তারে গুণ করে ফ্লাক্স বলতে পারো না, কারণ ফ্লাক্স বলার শর্ত হচ্ছে তলের ক্ষেত্রফল হতে হবে এবং তলের লম্ব বরাবর উপাংশটা গুণ করতে হবে। তাহলে এটা যদি বি হয় তাহলে এই বি এর তলের লম্ব বরাবর উপাংশটা আসছে বি কস থিটা। তাহলে এখন কি গুণ করতে হবে, এখন যদি ফ্লাক্স পাওয়া লাগে তাহলে কি করতে হবে, কোনো তলের ক্ষেত্রফল নিলাম এ আর তার সাথে গুণ করলাম হচ্ছে বি কস থিটা, মানে চুম্বক ক্ষেত্রের উপাংশ, কোন উপাংশটা, লম্ব উপাংশ। কার সাথে লম্ব উপাংশ, তলের সাথে লম্ব হতে হবে, কার উপাংশ নিতে হবে, বি এর উপাংশ নিতে হবে। এখন দেখো তো বোঝা যাচ্ছে কিনা? তাহলে এটা কি শুধু চুম্বক ক্ষেত্র না, এটা চুম্বক ক্ষেত্রের উপাংশ, কোন উপাংশটা, লম্ব উপাংশটা। কার সাথে লম্ব উপাংশ, তলের সাথে লম্ব উপাংশ। তাহলে এই যে দেখো কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশ, এই দুইটার গুণফলকে বলা হয় ফ্লাক্স। এখন এখানে যে থিটাটা দেখতে পাচ্ছ একটু ভালো করে খেয়াল করে দেখো, থিটাটা কার মধ্যবর্তী কোণ, থিটাটা কার এবং কার মধ্যবর্তী কোণ। তুমি বলে দিতে পারো যে এ আর বি এর মধ্যবর্তী কোণ সবচেয়ে সুন্দর হয়, এ আর বি এর মধ্যবর্তী কোণ না বলে আর একটু ভাঙিয়ে যদি বলি আমরা বলবো তল এর দিকের সাথে চুম্বক ক্ষেত্র যে কোণ উৎপন্ন হচ্ছে। এখন আবার বলো তাহলে তলের দিক কোন দিকে হয়, তলের দিক হয় তলের লম্ব বরাবর, এই যে তলের দিক, এই যে নিচে যে একটা প্লেন দেখতে পাচ্ছ, নিচে শোয়ানো একটা তল, এই তলের দিক হচ্ছে সোজা উপরের দিকে, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, তাদের যে মধ্যবর্তী কোণ, তার মানে তলের দিক মানে এ ভেক্টর যেটা, আর চুম্বক ক্ষেত্রের দিক মানে বি ভেক্টর যেটা, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে ফ্লাক্স ফাই যেগুলো হচ্ছে এ বি কস থিটা, কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশ। তাহলে এই জায়গাটা খেয়াল করে দেখো তো, এ বি কস থিটা আমরা চাইলে কি এ ডট বি বলতে পারি,
এ ক্রস বি নাকি এ ডট বি? অবশ্যই এ ডট বি বলতে পারি। তাহলে ফ্লাক্স একটা কী রাশি? অবশ্যই একটা স্কেলার রাশি, কারণ এটা হচ্ছে এ এবং বি এর ডট গুণফলের সমান। কারণ আমরা জানতাম এ ডট বি সমান এ বি কস থিটা, তাহলে উল্টায় লিখতে পারি এ বি কস থিটা সমান এ ডট বি। এখানে যেহেতু থিটাটা এ এবং বি এর মধ্যবর্তী কোণ, তাহলে এ বি কস থিটা সমান এ ডট বি। এখানে ক্রস নিচ্ছি নাকি ডট নিচ্ছি এসব নিয়ে কিন্তু কথা বলো না, কারণ উপরে আমি ভেক্টর সাইন দিই না, এখানে নর্মাল গুণ অর্থে ব্যবহার করা হচ্ছে এটা। কিন্তু যখন আমরা ভেক্টর আকারে লিখতে যাচ্ছি তখন অবশ্যই এই যে ফাই দেখতে পাচ্ছ, এটা একটা স্কেলার রাশি। এটা হচ্ছে কোনো তলের দিক বা কোনো তলের ক্ষেত্রফল এবং তার যে চুম্বক ক্ষেত্র তার ডট গুণফলের সমান। তাহলে ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু এ ডট বি। তাহলে যেহেতু এটা স্কেলার গুণফল বা ডট গুণফলের সমান, তাহলে অবশ্যই এটা একটা স্কেলার রাশি। তাহলে এটা একটু মনে রাখো প্লিজ, যে ফ্লাক্স কী রাশি? ফ্লাক্স একটা স্কেলার রাশি। ফ্লাক্স কী রাশি? ফ্লাক্স হচ্ছে স্কেলার রাশি। হ্যাঁ, ফ্লাক্স কাকে বলে? কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে ফ্লাক্স বলে। ফ্লাক্স কী কারণে চেঞ্জ হয়? ফ্লাক্স এ চেঞ্জ হলে চেঞ্জ হতে পারে, বি চেঞ্জ হলে চেঞ্জ হতে পারে। দুইটা কারণে ফ্লাক্স চেঞ্জ হতে পারে। কী কী চেঞ্জ হতে পারে? এ চেঞ্জ হলে ফ্লাক্স চেঞ্জ হতে পারে, বি চেঞ্জ হলে ফ্লাক্স চেঞ্জ হতে পারে। এ হচ্ছে তলের ক্ষেত্রফল আর বি হচ্ছে চুম্বক ক্ষেত্রের উপাংশ। আমরা যে চুম্বক ক্ষেত্রটা নিয়ে কথা বলতেছি তার তীব্রতা বা তার মান যত বেশি আসবে ফ্লাক্স তত বেশি আসবে। এরিয়ার ক্ষেত্রে সেম, আমরা যে এরিয়াটা নিয়ে কথা বলবো, যে তলটা নিয়ে কথা বলবো, এই তলটা যত বেশি বড় হবে তার ফ্লাক্স তত বেশি আসবে। এখানে কিছু জিনিস একদম মুখস্থ রাখা দরকার। ফ্লাক্সের এসআই ইউনিট হচ্ছে ওয়েবার। এই যে ফ্লাক্স দেখতে পাচ্ছ তার এসআই ইউনিট হচ্ছে ওয়েবার। কি বলা হয়? ফ্লাক্সের এসআই ইউনিট হচ্ছে ওয়েবার এবং তার সমতুল্য এই ইউনিট হচ্ছে এই যে দেখো টেসলা, আর বি এর জন্য টেসলা আর এ এর জন্য মিটার স্কোয়ার। তাহলে একটু মনে রাখি, যদি জিজ্ঞেস করা হয় চুম্বক ফ্লাক্সের এসআই ইউনিট কি, চুম্বক ফ্লাক্সের এসআই ইউনিট হচ্ছে ওয়েবার। এটার সংক্ষিপ্ততে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। এই যে এটার এইভাবে লিখে আর ওয়েবার একটু এইভাবে লিখে রাখি, তো আমরা যেভাবে লিখতেছি, কারণ এমসিকিউতে এরকম চলে আসে। এই ফ্লাক্সের চুম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার, এটারে ডব্লিউইবি বলে সংক্ষিপ্ততে, আর তার সমতুল্য একক হচ্ছে টেসলা মিটার স্কোয়ার। এখান থেকে আরেকটা জিনিস শিখাই রাখি, ওয়েবার সমান যদি হয় টেসলা মিটার স্কোয়ার, তাহলে টেসলা সমতুল্য এককটা কি আসবে দেখো তো? ওয়েবার পার মিটার স্কোয়ার। এটা একটু মনে রেখে দিও, ওয়েবার পার মিটার স্কোয়ার। যদিও আগেকার দিনে ওয়েবারে চিনার আগে, অনেক আগে, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের নাম অনুসারে এই ফ্লাক্সটা আসলে বিজ্ঞানী ম্যাক্সওয়েল আবিষ্কার করছেন, ওনার নাম অনুসারে এটারে ম্যাক্সওয়েল বলা হয়তো। এবং ওইখানে একটা রিলেশন আছে, আমি একটু বলে দিই তোমাদেরকে, যে ওই ম্যাক্সওয়েল কিসের একক শোনো? ম্যাক্সওয়েল হচ্ছে চুম্বক ফ্লাক্সের একক। এই চুম্বক ফ্লাক্সের একক ধরা হয়তো ম্যাক্সওয়েল, এবং একটা ম্যাক্সওয়েল সমান ধরা হয়তো একটা গাউস সেন্টিমিটার স্কোয়ার। গাউস সেন্টিমিটার স্কোয়ার জিনিসটা কি একটু বলি, আমি একবার বলি বুঝে যাবা। এই গাউস সেন্টিমিটার স্কোয়ারের মানে হচ্ছে এই যে এ দেখতে পাচ্ছ আর এই যে বি দেখতে পাচ্ছ, এই বি পরিমাপের এসআই একক হচ্ছে টেসলা, কিন্তু তার আরেকটা একক হচ্ছে গাউস। বুঝো, গাউস কিন্তু এই যে গাউস দিয়ে কি মাপে? গাউস হচ্ছে বি মাপার একক হচ্ছে গাউস, GAUSS। আর সেন্টিমিটার স্কোয়ার তো হচ্ছে এ মাপার। তাহলে এখানে তো আসলে এরিয়ার সাথে বি বা চুম্বক ক্ষেত্রের গুণ হয়েছে না? তাহলে একটা ম্যাক্সওয়েল সমান একটা গাউস পার সেন্টিমিটার স্কোয়ার। অথবা এটা যদি আমরা টেসলাতে বা ওয়েবারে কনভার্ট করি, তখন লেখা যাইতো একটা ম্যাক্সওয়েল সমান 10⁻8 ওয়েবার বা টেসলা মিটার স্কোয়ার। টেসলা মিটার স্কোয়ার না বলে তো 10⁻8 ওয়েবারও বলা যায় না। আমি যা বলতেছি সবগুলো নাম্বার প্লিজ লিখে রাখো, এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি আবার বলে ফেলি, যে সামারিটা বলে ফেলি, আমরা কী শিখলাম। ফার্স্টে হলো চুম্বক ফ্লাক্স কাকে বলে শোনো? কোনো তলের ক্ষেত্রফল নিব এবং ওই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশের গুণফল নিব। যদি চুম্বক ক্ষেত্রটা অলরেডি লম্ব বরাবর থাকে, ধরে নাও অলরেডি লম্ব বরাবরই আছে, এই যে কোনো তল ক্ষেত্রফল তার লম্ব বরাবর চুম্বক ক্ষেত্র আছে, তাহলে তো এ আর বি এর গুণফল করে দিলে হয়ে যাবে। কিন্তু যদি লম্ব বরাবর না থাকে, এই তলের সাথে একটু কোণ করে থাকে, তাহলে বি গুণ করলে হবে না, তখন বি এর লম্ব উপাংশটা নিতে হয়। এই যে এই চিত্র অনুযায়ী দেখো, বিটা যদি একটু বাঁকা হয়ে থাকে, তলের লম্ব বরাবর না থাকে, যদি একটু বাঁকা হয়ে থাকে, তখন আমাদের নিতে হবে এ বি কোষ্ঠীটা। কেন এ বি কোষ্ঠীটা নিতে হচ্ছে? কারণ এই যে বি কোষ্ঠীটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই চুম্বক ক্ষেত্রের তলের লম্ব বরাবর উপাংশ। কার উপাংশ? চুম্বক ক্ষেত্রের কি বরাবর? তলের লম্ব বরাবর বা তলের দিক বরাবর। তলের দিকই হচ্ছে কিন্তু তলের লম্ব বরাবর। তাহলে তখন এর সাথে বি কোষ্ঠীটা গুণ করে দিলে হয়ে যায়। তাহলে এখান থেকে দেখা যায় এটা হচ্ছে এ এবং বি এর ডট গুণফলের সমান। যেহেতু ডট গুণফলের সমান মানে স্কেলার গুণফলের সমান, তাহলে ফাই ইজ ইকুয়াল হচ্ছে এ ডট বি। এটা একটা স্কেলার রাশি। চুম্বক ফ্লাক্সের এসআই একক হচ্ছে ওয়েবার এবং তার সমতুল্য একটা ইউনিট হচ্ছে টেসলা মিটার স্কোয়ার। এখান থেকে আমরা টেসলারে চাইলে লিখতে পারবো ওয়েবার পার মিটার স্কোয়ার। এই চুম্বক ফ্লাক্সের আরেকটা একক বা অনেক আগে যে এককটা ইউজ করা হইতো
এটার বলা হয়তো ম্যাক্সওয়েল, এটা বিজ্ঞানী ম্যাক্সওয়েলের নাম অনুসারে রাখা হয়েছে। এবং একটা ম্যাক্সওয়েল সমান একটা গাউস পার সেন্টিমিটার স্কোয়ার। আর গাউস পার সেন্টিমিটার স্কোয়ার দেখে যখন আমরা এসআই ইউনিটে যাব, মানে টেসলা মিটার স্কোয়ার বা ওয়েবারে যাব, তখন দেখা গেছে একটা ম্যাক্সওয়েল সমান 10⁻8 টেসলা মিটার স্কোয়ার বা 10⁻8 ওয়েবার। এখানে একটা এমসিকিউ আছে, তোমরা হচ্ছে কি জানি তড়িৎ প্রবাহের চুম্বকীয়তে পরে আসবা। এই যে টেসলা যেটা চুম্বক ক্ষেত্রের একক, একটা টেসলা সমান হচ্ছে কিন্তু 10⁻4 গাউস। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট না? আর তাহলে এই যে দেখো 10⁻4 আর সেন্টিমিটার স্কোয়ারে মিটার স্কোয়ারে নিতে যাই আরেকটা 10⁻4, এই 10⁻4 আর 10⁻4 গুণ করে হয়ে গেছে 10⁻8। তাহলে একটা ম্যাক্সওয়েল সমান 10⁻8 টেসলা মিটার স্কোয়ার। আই হোপ এতটুকু আমরা সবাই বুঝছি। তাহলে আমাদের ফ্লাক্স নিয়ে আর কোনো কথা নাই। এখন আর একটা চিত্র দেখে ফেলি, তাহলে দেখবা যে একদম তোমরা বুঝে গেছো। এখানে একটু দেখো তো, তারা এখানে বলতেছে ম্যাক্সিমাম ফ্লাক্স। কেন ম্যাক্সিমাম ফ্লাক্স বলতেছে? কারণ এখানে তলের ঠিক লম্ব বরাবরই যাচ্ছে। তাহলে যে দিকে তল আছে, তলের দিক যেদিকে, চুম্বক ক্ষেত্র ঠিক এই দিকেই আছে। তলের দিক তো তলের লম্ব বরাবর, চুম্বক ক্ষেত্র তো ওই দিকেই হয়। তাহলে তলের দিক আর চুম্বক ক্ষেত্রের দিক একই হওয়াতে এই যে ফ্লাক্স ফাই ইজিক্যাল হচ্ছে এ বি কস থিটা। তাহলে এখন থিটার মান যদি আমরা 0 বসাই, তাহলে আসবে এ বি কস 0। কস 0 মানে হচ্ছে 1, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স। এই যে দেখো ক্ষেত্রফল আর চুম্বক ক্ষেত্র দুটো গুণ করে দিলে ফ্লাক্স চলে আসে। আচ্ছা, তোমরা অনেকে ঝামেলা বাঁধাবা যে থিটাটা আমি কেন 0 লিখছি। আবার বলি, এখানে যে তলটা দেখতে পাচ্ছ, এখানে তলের দিক যেদিকে, ফ্লাক্সটাও একই দিকে, তাই এটা ম্যাক্সিমাম ফ্লাক্স। এটা অনেকটা এমন যে ধরে নাও আমরা একটা বই নিলাম, যদি এমন হয় যে এটা হচ্ছে তলের দিক, আবার বাতাস বা চুম্বক ক্ষেত্র যেটা, এটা এইদিকেই যাচ্ছে। বাতাস কিন্তু আমি জাস্ট ফিল করার জন্য বলতেছিলাম যে যেদিকে তলের দিক তো তলের লম্ব বরাবর, আবার চুম্বক ক্ষেত্র যদি এইদিকেই হয়, তাহলে দেখো তো তাদের মধ্যবর্তী কোণ এও এইদিকে, চুম্বক ক্ষেত্রটা যদি এইদিকেই হয়, তাহলে তো তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0, আর cos 0 মানে 1 হয়ে যাবে। কিন্তু এটার চিত্রটা হচ্ছে অনেকটা এমন যে এটা হচ্ছে তল, তার মানে এটা তল, তাহলে তলের দিক হচ্ছে উপরের দিকে, কিন্তু চুম্বক ক্ষেত্র এই দিকে যাচ্ছে। তাহলে তলের দিক আর চুম্বক ক্ষেত্রের দিক মধ্যবর্তী কোণ হয়ে গেছে 90, আর cos 90 হয়ে যায় 0। তখন এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে মিনিমাম ফ্লাক্স। এবং এখানে থিটার মান 90 ডিগ্রি হয়ে যাওয়ায় এখানে কোনো ফ্লাক্স থাকবে না, তার মানে ফাই 0। আই হোপ এতটুকু আমরা সবাই বুঝে গেছি। এখানে ঠিক এই কথাই বলা আছে, আমরা ফ্লাক্স নেওয়ার কথা বলতেছি না। এখন আসলে ওয়েবার জিনিসটা কি? এখানে ওয়েবারের ডেফিনেশন যেটা, এটা আমি এখন বোঝাবো না, এটা একটু পরে বোঝাবো, কারণ আমাদের ফ্যারাডের সূত্রটা একটু বোঝা লাগবে। হ্যাঁ, ওয়েবার যে চুম্বক ফ্লাক্স পরিমাপের একক, এটা তো বুঝে গেছি না? জাস্ট এতটুকু বুঝে বসে থাকো। আর এখন প্রশ্ন হলো না যে ওয়েবার কাকে বলে, সংজ্ঞা পরে শিখবো। এটা হচ্ছে চুম্বক ফ্লাক্স পরিমাপের একক। চুম্বক ফ্লাক্সরে যেভাবে পরিমাপ করা হয়, যে ইউনিটটা দিয়ে পরিমাপ করা হয়, এটা হচ্ছে ওয়েবার। এটা পরে শিখতেছি। এখন আসো, আবিষ্ট তড়িৎচালক বল কাকে বলে? আবিষ্ট তড়িৎচালক বল, আচ্ছা তোমাদেরকে একটু আগে কী শেখানো হয়েছিল? একটা কুণ্ডলীর মধ্যে যখন একটা চুম্বকরে বারবার প্রবেশ করানো হয় এবং বের করানো হয়, তখন দেখা যায় এই বর্তনীতে এক ধরনের তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি, যাই বলো, মানে একটা ভোল্টেজ উৎপন্ন হয়। এই যে ভোল্টেজটা, এই যে তড়িৎচালক বলটা, এটাকে বলা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে কি লিখছে দেখো, কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎচুম্বকীয় আবেশে সৃষ্ট ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল। তোমাদেরকে অলরেডি তড়িৎচুম্বকীয় আবেশ জিনিসটা কি, এটা শেখানো হয়েছে। এখন তারা আর ওই তড়িৎচুম্বকীয় আবেশ কি এটা বলতেছে না, মানে এক্সপ্লেন করতেছে না, বলতেছে কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎচুম্বকীয় আবেশ। আর তড়িৎচুম্বকীয় আবেশের মানেই হচ্ছে কোনো একটা কুণ্ডলী অথবা চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি থাকাটারই ফলে যে তড়িৎচালক বলটা উৎপন্ন হয়, এই ঘটনাটারই বলা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ। তাহলে তড়িৎচুম্বকীয় আবেশের জন্যই তো একটা তড়িৎচালক বল উৎপন্ন হয়, তাই না? এই তড়িৎচালক বলটারই বলা হচ্ছে, যে তড়িৎচালক বলটা উৎপন্ন হয়, এটারই বলা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি। আবার দেখো, কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎচুম্বকীয় আবেশে সৃষ্ট ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি আবিষ্ট তড়িৎচালক বল। একদম মুখস্থ রাখো। পরবর্তী কি বলছে, ফ্যারাডে তড়িৎচুম্বকীয় আবেশের প্রথম সূত্রটি লিখো। আচ্ছা, তোমাদেরকে একটু বলে রাখি, শোনো। ফ্যারাডে সাহেব টোটাল 2টা সূত্র দিছে। তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনার টোটাল 3টা সূত্র আছে। টোটাল 3টা সূত্র আছে। প্রথম 2টা হচ্ছে, একটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, তারপরে শিখবা ফ্যারাডের দ্বিতীয় সূত্র, আর এরপরটা হচ্ছে লেন্জের তৃতীয় সূত্র। আমি জানি না বানানটা ঠিক আছে কিনা। লেন্জের একটাই সূত্র, এটা হচ্ছে লেন্জের আর কি, এটা 3 নম্বর সূত্র বলা হয়। আমি যেভাবে বলতেছি ঠিক এইভাবে মুখস্থ রাখবা। এখন এই যে টোটাল তড়িৎচুম্বকীয় আবেশ,
তড়িৎ চুম্বকীয় আবেশ রিলেটেড টোটাল সূত্র কয়টা, কথাটা এইভাবে শোনো, তড়িৎ চুম্বকীয় আবেশের টোটাল 3টা সূত্র আছে। তার মধ্যে প্রথমটাও ফ্যারাডে দিছে, দ্বিতীয়টাও ফ্যারাডে দিছে, আর 3 নম্বরটা দিছে লেন্স। 3টা কেন আসলো? প্রথম সূত্র দ্বারা এই তড়িৎচুম্বকীয় আবেশের কারণ জানা যায়। আমি যেভাবে লিখতেছি ঠিক এইভাবে লিখো। কি জানা যায়? কারণ জানা যায়। 2 নম্বর সূত্র দ্বারা এই তড়িৎচুম্বকীয় আবেশের মান বের করা যায়। তড়িৎচুম্বকীয় আবেশের ফলে যে পরিমাণ তড়িৎচালক বল উৎপন্ন হয় এটার মান বের করা যায়। আর লেন্জের সূত্র দ্বারা এই যে তড়িৎচুম্বকীয় আবেশ তার দিক নির্ণয় করা যায়। এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এই তড়িৎচুম্বকীয় আবেশের যে তড়িৎচালক বল উৎপন্ন হয় এটার দিকটা কোন দিকে হবে। তাহলে কি বলছি আমরা? ফ্যারাডের প্রথম সূত্র তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত টোটাল 3টা সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে ফ্যারাডের, দ্বিতীয় সূত্রটাও ফ্যারাডের, আর 3 নম্বরটা হচ্ছে লেন্জের। 3টা কেন আসলো? এই তড়িৎচুম্বকীয় আবেশের কারণ জানা যায় প্রথম সূত্র থেকে, মান জানা যায় দ্বিতীয় সূত্র থেকে, আর দিক জানা যায় লেন্জের সূত্র থেকে। তাহলে দিক নির্ণয়ের জন্য যে সূত্রটা খেয়ে দিয়েছেন লেন্স সাহেব, মুখস্থ রাখবা। এমসিকিউতে ডিরেক্ট এটা চলে আসে যে লেন্সের সূত্র দিয়ে কী নির্ণয় করা হয়, দিক নির্ণয় করা হয়। আবার দিক নির্ণয় করা হয় কার সূত্র থেকে? ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র, নাকি লেন্সের সূত্র? সো অবশ্যই সব কিছু মুখস্থ রাখবা। এখন আসলে আমরা প্রথম সূত্রটা পড়ি। প্রথম সূত্রতে কী বলা আছে দেখো, ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের প্রথম সূত্রটি। ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের প্রথম সূত্রটি হলো, যখনই কোনো বদ্ধ তার বা কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ আবেশ রেখার সংখ্যা বা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখনই উক্ত কুণ্ডলিতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই যে দেখো কারণ এখানে লেখা হয়ে গেছে। কারণটা কি? ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের প্রথম সূত্রটি হলো, যখনই কোনো বদ্ধ তার বা কুণ্ডলিতে আবিষ্ট চুম্বক আবেশ রেখার সংখ্যা, চুম্বক আবেশ রেখার সংখ্যা যদি তুমি না বুঝো বাদ দাও। এই যে চুম্বক আবেশ রেখার সংখ্যা যদি তুমি মনে করো যে চুম্বক আবেশ রেখা মানে কি, বাদ। চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। এখন ফ্লাক্স তো আমরা একটু আগে শিখে আসছি। ফ্লাক্স কি ছিল? এ বি cos θ, যেটা এ আর বি ক্ষেত্রফল হতে হবে আর চুম্বক ক্ষেত্র থাকতে হবে। তাহলে ফ্লাক্স পরিবর্তন হয় কি কারণে? ফ্লাক্স পরিবর্তন হওয়ার জন্য তো 2জন দায়ী হতে পারে, ক্ষেত্রফল অথবা চুম্বক ক্ষেত্র। এই 2জনের মধ্যে যদি কেউ একজনের পরিবর্তন করা যায় তাহলেই তো ফ্লাক্স পরিবর্তন হয়ে যাবে। তাহলে ঠিক এটাই হচ্ছে, চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখনই উক্ত কুণ্ডলিতে একটা তড়িৎচালক বল উৎপন্ন হয়। আচ্ছা, তোমাদের কি মনে আছে আমরা যখন একটা চুম্বককে এখানে নিয়ে রেখে দিতাম তখন কিন্তু কোনো রকমের ফ্লাক্স পাওয়া যাইতো না, তখন কিন্তু কোনো রকমের ফ্লাক্স পাওয়া যেত, তখন কিন্তু কোনো রকমের এই তড়িৎচালক বল পাওয়া যাইতো না। একটু দেখো তো, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে গতি থাকবে ততক্ষণ পর্যন্তই তো এখানে তড়িৎচালক বল উৎপন্ন হবে। তাহলে উনি ফ্যারাডে সাহেব ওনার প্রথম সূত্রতে বলতেছে যে ততক্ষণ পর্যন্ত এখানে একটা তড়িৎচালক বল থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে একটা গতি থাকবে। গতি না থেকে এখন বলতেছে ফ্লাক্সের পরিবর্তন হবে। এখন এই কথাটা উনি কেন বলছেন যে ফ্লাক্সের পরিবর্তন হবে? সবাই এই চুম্বক বলরেখাগুলারে একটা লাইন আকারে চলো আমরা প্রকাশ করি। এখন এখানে যে লাইনগুলো তুমি দেখতে পাচ্ছ, সবাই একটু খেয়াল করে দেখো তো, এই যে নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোলে আইসা তড়িৎ চুম্বক বলরেখা, এগুলো বলা হয় চুম্বক বলরেখা। চুম্বক বলরেখার সংখ্যা আর চুম্বক ক্ষেত্রের তীব্রতা এগুলো আসলে সেম জিনিস। তুমি একটু খেয়াল করে দেখবা, এই চুম্বকের পাশাপাশি এলাকায়, এই চুম্বকের পাশাপাশি এলাকায় চুম্বক বলরেখার পরিমাণ বেশি। চুম্বক বলরেখার পরিমাণ বেশি মানেই হচ্ছে চুম্বক ক্ষেত্রের তীব্রতা বেশি। কোনো একটা চুম্বকের কাছাকাছি তার চুম্বক ক্ষেত্রের তীব্রতা অবশ্যই বেশি হয়, তাই না? এই যে কাছাকাছি চুম্বক ক্ষেত্রের তীব্রতা অনেক বেশি হয়, এটার রিজন হচ্ছে এই জায়গায় চুম্বক ক্ষেত্রের তীব্রতা আসলে অনেক বেশি। চুম্বক ক্ষেত্রের তীব্রতা বেশি এটা বলা যায় কথা, চুম্বক বলরেখা বেশি এটা একই কথা। তাহলে এই যে তোমরা এই চুম্বকের কাছাকাছি অনেক বেশি লাইন দেখা যায়, তুলনামূলক আমরা যত দূরে যাই লাইনের সংখ্যা কমতে থাকে, এটা দ্বারা বোঝানো হয় ধারে কাছে তীব্রতা বেশি, অনেক দূরে গেলে তীব্রতা কম। তাহলে এখন আমি চুম্বকটারে যে পজিশনে রাখলাম তার জন্য এই কুণ্ডলীর মধ্য দিয়ে দেখো তো কয়টা লাইন পাস করতেছে? 4টা লাইন পাস করতেছে। 4টাও পড়ছে না, একটা লাইন আবার বাহিরে দিয়ে চলে গেছে। তাহলে এই কুণ্ডলীর মধ্য দিয়ে কয়টা লাইন যাচ্ছে? মোটামুটি 3টা লাইন যাচ্ছে। তাহলে এখন তাদের 3টা লাইন যাচ্ছে। এইগুলো একটা কাল্পনিক রেখা মাত্র, শুনো, এগুলো একটা কাল্পনিক রেখা মাত্র, বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। এই নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে যত বেশি পরিমাণ তড়িৎ বল রেখা যাবে মানে চুম্বকের তীব্রতা বেশি, বি বেশি। আর ফ্লাক্সের হিসাব অনুযায়ী দেখো তো, এই চুম্বক, এই কুণ্ডলীর এরিয়া হয়তো চেঞ্জ হচ্ছে না, কুণ্ডলীর এরিয়া হয়তো ফিক্সড করা, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু আমরা যখনই চুম্বকটারে কাছে নিব বা দূরে নিব তার চুম্বক ক্ষেত্রের তীব্রতা তো চেঞ্জ হচ্ছে। চুম্বক ক্ষেত্রের তীব্রতা চেঞ্জ হচ্ছে মানেই তো ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। আর উনি ঠিক এই কথাটাই বলছেন যে ফ্যারাডের তড়িৎচুম্বকের প্রথম সূত্রটা হচ্ছে, যখনই কোনো বদ্ধ তার বা কুণ্ডলিতে আবদ্ধ চুম্বক ফ্লাক্স
মিন্স ফাই এর পরিবর্তন ঘটে তখনই উক্ত কুণ্ডলিতে একটা তড়িৎচালক শক্তি আবিষ্কৃত হয়। যখনই এই ফ্লাক্সের পরিবর্তন হবে, তখনই তড়িৎচালক বল উৎপন্ন হবে। এটাই হচ্ছে তড়িৎচুম্বক আবেশের কারণ। তড়িৎচুম্বক আবেশ কেন সৃষ্টি হয়? ফ্লাক্সের পরিবর্তনের জন্য। ফ্লাক্সকে কিভাবে পরিবর্তন করা যেতে পারে? এ পরিবর্তন করে বা বি পরিবর্তন করে। তাহলে এখানে যে তোমাদেরকে এক্সপেরিমেন্টটা দেখানো হচ্ছে, এখানে কি কুণ্ডলীর এ চেঞ্জ হচ্ছে নাকি বি চেঞ্জ হচ্ছে? বি চেঞ্জ হচ্ছে। কিভাবে? এখন এই নির্দিষ্ট এরিয়ার মধ্য দিয়ে যে পরিমাণ লাইন প্রবেশ করতেছে, আমি এটা কাছে নিয়ে আসলাম, দেখো তো এখন লাইনের পরিমাণ বেশি কিনা। তাহলে একটু আগে যে যতটা লাইন ছিল কাছে নিয়ে আসাতে লাইনের পরিমাণ বেড়ে গেছে, তার মানে অবশ্যই বি পরিবর্তন হয়েছে, তার মানে অবশ্যই ফ্লাক্স পরিবর্তন হয়েছে। তাহলে এই যে আমরা কন্টিনিউয়াসলি আনা নেওয়া করতেছি, এই যে কাছে নিলাম দূরে নিলাম, কাছে নিলাম দূরে নিলাম, কাছে নিলাম দূরে নিলাম, কি হচ্ছে? তড়িৎ বলরেখার পরিবর্তন হচ্ছে, চুম্বক ক্ষেত্র বি এর পরিবর্তন হচ্ছে, বি এর পরিবর্তন হচ্ছে মানে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। এই ফ্লাক্সের পরিবর্তনের জন্য উনি তো এটাই বলে গেছেন যে যতক্ষণ পর্যন্ত ফ্লাক্সের পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত এই তড়িৎচালক বলটা উৎপন্ন হবে। এখন কথাটা মনোযোগ দিয়ে শোনো। এখন যদি তোমাদের জিজ্ঞেস করা হয়, এখন যা দেখতে পাচ্ছ ক্ষেত্রফল আছে কি নাই? অবশ্যই ক্ষেত্রফল আছে। চুম্বক বলরেখা এখানে আছে কি নাই? অবশ্যই আছে। চুম্বক ক্ষেত্র আছে, শুধু আসেই না, ম্যাক্স আছে। দেখো একদম কাছাকাছি, কুণ্ডলীর একদম কাছাকাছি না? তাহলে এই চুম্বকের তীব্রতা অনেক বেশি, মানে বিও অনেক বেশি। এখন যা দেখতে পাচ্ছ এই হিসাব অনুযায়ী চুম্বকের তীব্রতা অনেক বেশি। ওয়েট এ মিনিট প্লিজ। এখানে চুম্বকের তীব্রতা অনেক বেশি মানে বিও অনেক বেশি। আচ্ছা, এটা আমি কালারটা চেঞ্জ করি। এখানে চুম্বকের তীব্রতা অনেক বেশি মানে হচ্ছে বিও অনেক বেশি, সাথে এরিয়া তো যা হওয়ার আছেই, এও আছে। তাহলে ফ্লাক্স শুধু আসেই না, ম্যাক্স আছে। কিন্তু ফ্যারাডে সাহেব ওনার প্রথম সূত্রতে বলে নাই যে কোথাও যদি ফ্লাক্স থাকে তাহলেই তড়িৎচালক বল উৎপন্ন হবে না। উনি বলছে ফ্লাক্সের পরিবর্তন হবে। এখন হয়তো ফ্লাক্সের মান অনেক বেশি, চুম্বক ফ্লাক্স অনেক বেশি, কিন্তু ফ্লাক্স থাকলেই এখানে তড়িৎচালক বল উৎপন্ন হয় না। তড়িৎচালক বল উৎপন্ন হওয়ার শর্ত হচ্ছে তড়িৎচালক বল তখনই উৎপন্ন হবে যদি ফ্লাক্সের পরিবর্তন হয়। ফ্লাক্সের পরিবর্তন হয় মানে কি বোঝাচ্ছি? এখন ফ্লাক্স আছে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখবা এখন আসলে কোনো রকমের ফ্লাক্সের পরিবর্তন নাই। এখন যখন একটু নড়বে বি পরিবর্তন হয়েছে, ফ্লাক্স পরিবর্তন হয়েছে। যতক্ষণ পর্যন্ত ফ্লাক্স পরিবর্তন হচ্ছে, এই যে দেখো এইগুলা হচ্ছে নড়তেছে, মানে এখানে একটা তড়িৎচালক বল উৎপন্ন হচ্ছে। তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় কথাটা একটু ক্লিয়ার করো তো, ফ্লাক্স থাকলেই কি তড়িৎচালক বল উৎপন্ন হয়? না, ফ্লাক্সের পরিবর্তন হওয়া লাগে। ফ্লাক্সের যতক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত একটা তড়িৎচালক বল উৎপন্ন হবে। এখন যদি তুমি ওনার ডেফিনেশনটা পড়ো একদম বোঝা যাবে। এই যে দেখো, যখনই কোনো বদ্ধ তার কুণ্ডলীর আবদ্ধ চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, উনি বলে নাই যে যতক্ষণ পর্যন্ত ফ্লাক্স থাকবে ততক্ষণ পর্যন্ত তড়িৎচালক বল আবিষ্ট হয় না। ফ্লাক্স থাকলেই হয় না, ফ্লাক্সের কি হতে হয়? পরিবর্তন ঘটে। তাহলে যতক্ষণ পর্যন্ত ফ্লাক্সের পরিবর্তন ঘটে ততক্ষণ পর্যন্ত কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। তাহলে আমরা তড়িৎচালক আবেশের সৃষ্টি হওয়ার কারণ বুঝে গেছি। কারণটা কি? ফ্লাক্সের পরিবর্তন। যতক্ষণ পর্যন্ত ফ্লাক্সের পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত তড়িৎচালক বল সৃষ্টি হবে। ফ্লাক্স কীভাবে বের করতে হয়? এ বি, আর যদি কোণ থাকে এ বি কোষ্টিটা। এ আর বি এর পরিচয় কি? এ হচ্ছে তলের ক্ষেত্রফল, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, আর বি কোষ্টিটাটা হচ্ছে তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের রূপাংশ। ফ্লাক্সের ডেফিনেশনটা কি ছিল? কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের রূপাংশের গুণফল, এই দুইটার গুণফলটা বলা হচ্ছে ফ্লাক্স। আই হোপ এতটুকু আমরা সবাই বুঝে গেছি। তাহলে এই যে আমরা এখানে বারবার চুম্বক ক্ষেত্রটারে কাছে নেই দূরে আনি, কাছে নেই দূরে আনি, কাছে নেই দূরে আনি, কি হয়? ফ্লাক্সের পরিবর্তন হয়। ফ্লাক্স কার উপর নির্ভর করে? এ এবং বি দুজনের উপর। তাহলে এরকম করলে ফ্লাক্স পরিবর্তন হয় বলতে কি পরিবর্তন হচ্ছিল? এ পরিবর্তন হচ্ছে না, এ যা হওয়ার সেম আছে। কিন্তু এই চুম্বকটা কাছে নিলে পরে চুম্বক ক্ষেত্রের মান যা পাওয়া যায়, একটু দূরে আনলে চুম্বক ক্ষেত্রের মান কমে যায়। আমাদের পরিবর্তন দরকার। যতক্ষণ পর্যন্ত এ আর বি, যতক্ষণ পর্যন্ত বি পরিবর্তন হবে মানে ফ্লাক্স পরিবর্তন হবে, ততক্ষণ পর্যন্ত এখানে একটা তড়িৎচালক বল উৎপন্ন হবে। এবং ঠিক এই ধর্মটারে কাজে লাগাই জেনারেটর আবিষ্কার করা হচ্ছে, ট্রান্সফরমার কাজ করতেছে, এই বৈশিষ্ট্যটার কাজে লাগাই। আই হোপ এতটুকু আমরা সবাই বুঝে গেছি। তাহলে এ আর বি, এই ফ্লাক্সের পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত এখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। এটারে বলা হয় আবিষ্ট তড়িৎচালিক বল, এবং এই ঘটনাটারে বলা হয় তড়িৎচুম্বক আবেশ। আমরা পরের ঘটনাতে যাচ্ছি। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র আমাদের পড়ানো শেষ। দ্বিতীয় সূত্র দিয়ে, আচ্ছা তোমাদের কি মনে আছে দ্বিতীয় সূত্র দিয়ে কী বের করা যায়? দ্বিতীয় সূত্র দিয়ে এই তড়িৎচুম্বক আবেশের মান বের করা যায়। মানে উনি কি বলতেছে দেখো, ফ্যারাডের দ্বিতীয় সূত্রটি লেখো। এটা সিলেট বোর্ড 2019 এবং পরবর্তীতে আসছে, যদিও এখানে আমার ইনফরমেশন নাই। ফ্যারাডের দ্বিতীয় সূত্রটি হলো তার কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। এই যে মান বলছিলাম না, কি বের করে? দ্বিতীয় সূত্র দিয়ে কী বের হয়? তড়িৎচালক বলের মান বের হয়, এবং এটা কিসের সমান? ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। আচ্ছা তোমাদেরকে একটু আগে কী শেখানো হয়েছিল?
যতক্ষণ পর্যন্ত ফ্লাক্সের পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত এখানে একটা তড়িৎচালক বল উৎপন্ন হবে, তাই না? যতক্ষণ পর্যন্ত ফ্লাক্সের পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত এখানে একটা তড়িৎচালক বল উৎপন্ন হবে। এবং এখনের সূত্র আমাদেরকে শেখায়, দ্বিতীয় সূত্র আমাদের বলতেছে, ধরো না কোনো সময় ফ্লাক্সের মান ফাই, পরিবর্তন হয়েছে ডি ফাই, সময় লাগছে ডিটি, মানে ডিটি সময়ে পরিবর্তন হয় ডি ফাই, তাহলে পরিবর্তনের হার হচ্ছে ডি ফাই বাই ডিটি। যদি এটা না বুঝো চলো ঐকিক নিয়ম করি। ডিটি নিলাম, মানে খুবই ক্ষুদ্র একটা সময়, হতে পারে 0.5 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, খুবই ক্ষুদ্র একটা সময় নিলাম, এটা হচ্ছে ডিটি সেকেন্ড। এবং ওই সময়ে কোনো একটা জায়গায় ফ্লাক্সের পরিবর্তনটা হচ্ছে ডি ফাই, নট ফ্লাক্সের পরিবর্তন। আগে ছিল 10, এখন হয়েছে 12, তাহলে পরিবর্তন হতো 2। এই ফ্লাক্সের পরিবর্তনটা হচ্ছে ডিফাই। তাহলে ডিটি সেকেন্ডে যদি ফ্লাক্সের পরিবর্তন হয় ডিফাই, তাহলে 1 সেকেন্ডে কত হবে? তাহলে 1 সেকেন্ডে ফ্লাক্সের পরিবর্তন হবে ডিফাই ডিভাইডেড বাই ডিটি। আর এই 1 সেকেন্ডে ফ্লাক্সের যতটুকু পরিবর্তন হয় এটা বলা হয় ফ্লাক্সের পরিবর্তনের হার। এবং উনার সূত্র অনুযায়ী এই তড়িৎচালক বলের মান মানে এপসাইলন, এটা হচ্ছে ডিফাই বাই ডিটি এর সমানুপাতিক। এখানে যে সমানুপাতিক অংশটা দেখতে পাচ্ছ, এই সমানুপাতিক চিহ্নটা আসলে বলা হয় যে ফ্লাক্সের পরিবর্তনের হার যত বেশি আসবে তার তড়িৎচালক বল তত বেশি আসবে। এখানে এপসাইলনের পরিচয়টা শোনো, এটা আমাদের অন্য চ্যাপ্টারের এপসাইলন না। তোমরা স্থির তড়িতে অবশ্যই তড়িৎচালক শক্তির ই দ্বারা প্রকাশ করছো, তাই না? তড়িৎচালক শক্তির কিন্তু ই দ্বারা প্রকাশ করা হয়, যেখানে ভোল্টেজের প্রকাশ করা হয় ভি দিয়ে। ই আর বি তো প্রায় সেম জিনিস না, একটু পার্থক্য আছে। এই যে ই আর বি তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি ই, এই চ্যাপ্টারে তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তিরে এপসাইলন ই দ্বারা প্রকাশ করে না, এপসাইলন দ্বারা প্রকাশ করে। তাহলে এটা সহজ কথায় তড়িৎচালক শক্তি, যেটা আমরা স্থির তড়িতে ই নামে জানতাম, তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল যেটা ই, এই তড়িৎচালক বলটাই এখানে এসে এপসাইলন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই যে ওনার কথাটা একটু দেখো, তড়িৎচালক বলের মান, এই যে তড়িৎচালক বলের মান মানে এপসাইলন, এটা কিসের সমানুপাতিক? ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। এটাই হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। তাহলে প্রথম সূত্র অনুযায়ী ততক্ষণ পর্যন্ত তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি পাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত ফ্লাক্সের পরিবর্তন হবে। এবং দ্বিতীয় সূত্রটা হচ্ছে ফ্লাক্সের পরিবর্তনের হার, ফ্লাক্সের পরিবর্তন না কিন্তু পরিবর্তনের হার, মানে প্রতি সেকেন্ডে যতটুকু পরিবর্তন হবে এটা হচ্ছে তড়িৎচালক বলের সমানুপাতিক। এখন আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠাই দিই জানি ধ্রুবক দিতে হয়, কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা আসলে পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। এখানে মান বের করার সময় যদিও ঋণাত্মক চিহ্নটা গুরুত্বপূর্ণ না, মান বের করার সময় তোমার এপসাইলনের মান বের করার সময় হয়তো মাইনাসটা দেওয়া জরুরি না, কিন্তু দিক নির্ণয়ের জন্য এই মাইনাসটা দিতেই হয়। এটা শুধু পরিবর্তনের সমান না, পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। আমি একটু পরে তোমাদেরকে মাইনাসটা কেন দিতেই হবে বা কখন না দিলেও চলবে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আপাতত চলো আমরা সমানুপাতিক চিহ্ন ওটাই দিই। এখানে সমানুপাতিক চিহ্ন ওটাই দিলে যে ধ্রুবকটা আসে এটা হচ্ছে কে, এটা হচ্ছে ডি ফাই ডিভাইডেড বাই ডিটি। এখানে যে এই যে কে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এগুলার মান বের করার জন্য যখন পদার্থবিদরা একদম প্রথম দিকে কোনো ইকুয়েশন রেডি করে তখন আসলে প্রথমে এরকম একটা রিলেশন তারা পায়। তারা এই পরিবর্তনের হারটা হিসাব করে দিয়ে একটা এপসাইলনের সাথে হারের একটা রিলেশন বের করছে, দেখা গেছে সমানুপাতিক, এটা দ্বিগুণ হলে এটা দ্বিগুণ হয়। কিন্তু তার মানে এই না এটা 10 হলে এটা 10 হয়, এটা 10 থেকে 20 হইলো ধরে নাও, তাহলে দ্বিগুণ হয়েছে, তাহলে এপসাইলনটাও দ্বিগুণ হবে। কিন্তু তার মানে এই না যে এটা 10 থেকে 20 হলেও এটাও 10 থেকে 20 হবে। এটারে সমান বলে না, সমানুপাতিক বলা হয়। এটা যত গুণ হবে এটা ঠিক তত গুণই হয়। তখন আমরা জানি সমানুপাতিক চিহ্নটাই দিলে একটা সমানুপাতিক ধ্রুবক বের করতে হয়। তো আমি আজকের ক্লাসে এটা শিখাবো না, অন্য একটা ক্লাসে শিখাবো না যে কীভাবে পদার্থবিদরা এই কনস্ট্যান্ট নাম্বারগুলোর ভ্যালু বের করে। তো এগুলো একটা আসলে গ্রাফে একটা ফ্লোট করলে এই কে এর মানটা পাওয়া যায় বা ধ্রুবকগুলোর মান বের করা যায়, এটা আমি শেখাতে যাচ্ছি না। তো এই কে এর মান কত আসবে এটা টোটালি ডিপেন্ড করতেছে এপসাইলন টি এবং এই ফাই টি এবং এপসাইলন মানে যেটা তড়িৎচালক বল, এগুলো আসলে আমরা কি ইউনিটে বসাচ্ছি। তোমরা যদি সবাই এই যে ফাই অথবা এই যে সময় অথবা এই যে এপসাইলন এই সবগুলো যদি এসআই ইউনিটে ইনপুট দেওয়া যায়, এসআই ইউনিট বলতে বোঝাচ্ছি ফাইয়ের এসআই ইউনিট হচ্ছে ওয়েবার, টাইমের এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড, এপসাইলনের এসআই ইউনিট হচ্ছে ভোল্ট, যেহেতু এটা তড়িৎচালক বল, তড়িৎচালক বলের ইউনিট তো হচ্ছে ভোল্ট। এই সবগুলো যদি এসআই ইউনিটে ইনপুট দেওয়া যায় তাহলে কে এর মান পাওয়া যায় 1। এটা প্রশ্ন করো না যে 1 পাওয়া যায় এটার প্রমাণ কি, এসব প্রশ্ন করো না, এগুলো এক্সপেরিমেন্টাল ডাটা। সব খাতা কলমে প্রমাণ যদি হয়ে যেত তাহলে তো আর অনেক সুবিধা হয়ে যেত, অনেক সুন্দর হয়ে যেত। সব কিছু খাতা কলমে হয় না, কিছু এক্সপেরিমেন্ট করে বের করতে হয়। দিস ইজ অ্যান এক্সপেরিমেন্টাল ডাটা। আই হোপ এতটুকু সবাই বুঝে গেছি আমরা। তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম, এপসাইলন ইকুয়াল টু হচ্ছে ডি ফাই ডিভাইডেড বাই ডিটি। তাহলে ফ্লাক্সের পরিবর্তনের হারটাই হচ্ছে
পরিবর্তনের হারের সমানুপাতিক হচ্ছে এপসাইলন। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। আই হোপ এটা আমরা বুঝে গেছি। আমাদের এখান থেকে সবগুলো এখন তোমাদের পড়া লাগবে না, জাস্ট এই অংশটা একটু দেখো। এপসাইলন ইজিক্যাল হচ্ছে n × d∅/dt, তাই না? এখানে n এর পরিচয়টা কি একটু শোনো। যদি আমরা যে কুণ্ডলীটা নিয়ে কাজ করতেছিলাম, এখানে যদি একটা পাখি থাকে, এই অবস্থায় তার এরিয়া তুমি যদি বের করো πr² দিয়ে, তাহলে দুইটা কুণ্ডলী থাকলে দুইটা কুণ্ডলীর ক্ষেত্রফল কি πr², তাহলে তখন দুইবার চলে আসবে কিনা, তখন 2 × πr² বা 2 × a হবে। তিনটা কুণ্ডলী তাহলে কি 3 × a দিতে হবে। তাহলে n সংখ্যক পাক যদি এখানে থাকে তাহলে দিতে হবে n × a, তখন তার এখানে একটা n গুণ করে দিতে হয়, মানে ফ্লাক্সের মান তখন n গুণ হয়ে যায়। তাহলে সহজ কথায় আমরা যে কুণ্ডলীটা নিচ্ছি এটার মধ্যে যদি n সংখ্যক পাক থাকে তাহলে n দ্বারা গুণ করতে হবে। যেমন এখানে যে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে একটু খেয়াল করে দেখো তো, এখানে কুণ্ডলী কয়টা আছে? 1 2 3 4, 4টা কুণ্ডলী আছে। তাহলে 4টা কুণ্ডলীর জন্য n এর মান 4 দিতে হবে। এটা যদি এখান থেকে দেখাই তোমাদেরকে, এখানে 2টা কুণ্ডলী আছে, সবাই একটু ভালো করে খেয়াল করো। এখানে 2টা কুণ্ডলী, এখানে 4টা কুণ্ডলী, তাহলে কুণ্ডলীর সংখ্যা এখানে বেশি। এবং আমরা এই সূত্র অনুযায়ী দেখতেছি যে এপসাইলনের সাথে n এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। দেখো এখান থেকে কি সুন্দর বোঝা যায়। তুমি যদি এই চুম্বকটারে ফার্স্টে উপরের কুণ্ডলীটারে ঢুকাও, এখানে যে পরিমাণ বাল্বটা জ্বলবে বা যেভাবে এটা নিববে, কি বলতেছি, এটা যেভাবে দেখো, এই যে দেখো, এটা যতটুকু তড়িৎচালক বল সৃষ্টি করছে, হ্যাঁ, যদি তুমি সেম বেগ নিয়ে এখানে ঢুকাও তাহলে দেখবে এটা একটু বেশি বিক্ষেপ দিচ্ছে। তোমরা কি বুঝতে পারতেছো? এখন বাল্বটা একটু বেশি জ্বলে, কারণ কি? কারণ এখানে ফ্লাক্সের পরিবর্তনের পরিমাণটা বেশি। কেন? কারণ এখানে পাক সংখ্যা হচ্ছে n। তাহলে পাক সংখ্যা যত বেশি হবে, এই যে দেখো, পাক সংখ্যা যত বেশি হবে তত বেশি কি হবে? এপসাইলন পাওয়া যাবে। তাহলে পাক সংখ্যার সাথে এই এপসাইলনের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। তাহলে এপসাইলন ইজিক্যাল হচ্ছে n × d∅/dt। এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের পরিবর্তনের হার, n মানে হচ্ছে পাক সংখ্যা, আর এপসাইলন তো হচ্ছে তড়িৎচালক বল। আই হোপ এতটুকু বুঝে গেছি। এখন হিসাব করে দেখা গেছে কোনো একটা কুণ্ডলীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, এই আই এর সাথে ফাই এর সম্পর্কটা সমানুপাতিক। আই সমানুপাতিক ফাই। এই আই সমানুপাতিক ফাই কেন? আমি এত বড় করতে চাচ্ছি না বিষয়টা, একদম সিম্পল একটা কথা বলি। লাস্ট ক্লাসে কি তোমরা এমন একটা পড়ছিলা? লাস্ট ক্লাসে বলতেছি, এর আগের যে চ্যাপ্টারটাতে, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যত বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তার আশেপাশে চুম্বক ক্ষেত্রের মান তত বেশি আসবে। মানে চুম্বক ক্ষেত্রটা আই এর সমানুপাতিক। বি ইজিক্যাল টু হচ্ছে μ0I / 2πa। মনে আছে ইকুয়েশনটা? কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যত বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যত বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তার জন্য তার চুম্বক ক্ষেত্রের মান তত বেশি আসবে। তাহলে আই এর সাথে বি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এখন ভালো করে খেয়াল করে দেখো, ধরে নাও তড়িৎ বেশি প্রবাহিত হচ্ছে, তাহলে তড়িৎ বেশি প্রবাহিত হলে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যত বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তার আশেপাশে চুম্বক ক্ষেত্রের মান তত বেশি আসবে। এইভাবে দেখো তো, ফাই আবার a × b কিনা? তাহলে এখানে মাঝে একটা কথা আসলে বলা হয় না, তাই এটা হঠাৎ করে এটা দেখলে একটু কেমন জানি মনে হয় যে এটা কেমন হয়, এটা কোথা থেকে আসলো। এটা আসলে একদমই সহজ। এই যে দেখো, আমরা এখানে ফাই আই এর সাথে বি এর সম্পর্কটা জানি সমানুপাতিক। যত বেশি তড়িৎ প্রবাহিত হবে চুম্বক ক্ষেত্রের মান তত বেশি আসবে। এখন চুম্বক ক্ষেত্রের সাথে আবার ফাই এর সম্পর্কটা সমানুপাতিক। তাহলে আই বাড়লে পরে ডিরেক্ট ফাই এর উপর একটা ইফেক্ট পড়তেছে কিনা? কারণ আই বাড়লে প্রথমত বি বাড়ে, আর বি বাড়ার জন্য আবার ফাই বাড়ে, তাহলে তো আই বাড়লে ফাই বাড়বেই। তাহলে আই এর সাথে ফাই এর সম্পর্ক সমানুপাতিক। এখন যদি সমানুপাতিক চিহ্নটা এখানে একটা ধ্রুবক দিতে হবে, ধ্রুবকটারে বলা হয় এল, এটার নাম হচ্ছে আবেশ গুণাঙ্ক। কি বলা হয়? আবেশ গুণাঙ্ক। এটারে বলা যেতে পারে স্বকীয় আবেশ গুণাঙ্ক। তাহলে এটা একটা ধ্রুব সংখ্যা, এবং এই চ্যাপ্টারের জন্য আবেশ গুণাঙ্ক বোঝা খুবই জরুরি। এই এমসিকিউতেও প্যারা দিবে এটায়, 1 মার্কের প্রশ্ন আসতেছে আবেশ গুণাঙ্ক কি, কোনো সৃজনশীল করতে যাবা দেখবা এই আবেশ গুণাঙ্করই কাজে লাগবে। তাহলে এই এল এর পরিচয় কি বলছি? এটা হচ্ছে আবেশ গুণাঙ্ক। ফাই কি? চুম্বক ফ্লাক্স। আই দ্বারা কি বোঝায়? এই আই দ্বারা বোঝায় তড়িৎ ক্ষেত্রের, আই দ্বারা বোঝায় তড়িৎ প্রবাহের পরিমাণ। তাহলে আমরা যদি আমাদের যে মেইন ইকুয়েশনটা পাইলাম, কি পাইলাম? এপসাইলন ইজিক্যাল টু d∅/dt। আমি আপাতত n লিখতেছি না, মানে আমি পাক সংখ্যা 1 ধরে কাজ করতেছি। শোনো, n তো থাকতে পারে, সবসময় 1 হতে হবে এমন কোনো কথা আছে না। আমি আপাতত জিনিসটাকে সুন্দর রাখার জন্য n লিখতেছি না, মানে বুঝে নিতে হবে পাক সংখ্যা 1। তাহলে এপসাইলন যদি হয় d∅/dt, এখানে কাজ করে চলো, এই যে d∅ দেখতে পাচ্ছি, ফাইরে আমরা li দিয়ে দিই, li/dt। তাহলে দেখো একটা ইকুয়েশন পাইলাম, এপসাইলন ইজিক্যাল হচ্ছে ফাই ডি, ফাইয়ের জায়গায় লিখে দিলাম এই যে ফাই সমান কিন্তু li লেখা যায়, li × d∅/dt। এখন আমরা l জানি একটা ধ্রুব সংখ্যা, এটা যদি বাইরে চলে আসে তাহলে আমরা লিখতে পারবো ddt of i। তাহলে একটা ইকুয়েশন পেলাম,
এপসাইলন ইজ ইকুয়াল টু এল ইনটু হচ্ছে ডিডিটি অফ আই। এখানে আই যেটা দেখতে পাচ্ছ এটারে বলা যেতে পারে তড়িৎ প্রবাহ। তাহলে ডিডিটি অফ আই মানে কি? তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার। কি বলা যেতে পারে? তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার, এটা হচ্ছে ডিটিটি অফ আই। আর এল যেটা দেখতে পাচ্ছি এটা কি? এটা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। এটার এতগুলা পরিচয় বোঝার দরকার নাই। প্রথম পরিচয় হচ্ছে ধ্রুব সংখ্যা, আর বাকি পরিচয়টা সংজ্ঞাটা পরে দিতেছি। আপাতত এই যে এল দেখতে পাচ্ছ এটা স্বকীয় আবেশ গুণাঙ্ক, এটা এক একটা সার্কিটের জন্য ধ্রুব সংখ্যা, এটারে স্বকীয় আবেশ গুণাঙ্ক বলা হয়। এই স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হেনরি, এটা একটু মুখস্থ রাখবা। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কি? হেনরি। কাকে বলে? হেনরি জিনিসটা কি পরে বলতেছি। হেনরি বানানটা মেবি এরকম, আমি যদি ভুল না করি, হেনরিরে ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্ক কি পরে শিখতেছি। স্বকীয় আবেশ গুণাঙ্করে এল দ্বারা প্রকাশ করা হয়। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হেনরি, হেনরিরে ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফাই সমানুপাতিক আই, এপসাইলন ইজ ইকুয়াল টু হচ্ছে এল ইনটু ডিডিটি অফ আই। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার, এটা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, এটা হচ্ছে তড়িৎ চালক বল। আমরা অলরেডি দুইটা সূত্র শিখে ফেলছি। 3 নম্বর সূত্রটা যদি বোঝা লাগে, 3 নম্বর সূত্রটা মানে হচ্ছে আমরা যেটা পড়তেছিলাম যে লেন্জের সূত্র। তড়িৎচুম্বক আবেশ সম্পর্কিত টোটাল 3টা সূত্র আছে। ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র এবং 3 নম্বরটা হচ্ছে লেন্জের সূত্র। আমরা অলরেডি 2টা সূত্র কভার করে ফেলছি। আমরা এখন শিখবো 3 নম্বর সূত্রটা, হুইচ ইজ লেন্জের সূত্র। লেন্জের সূত্র দ্বারা এই তড়িৎচুম্বক আবেশের দিকটা জানা যায়, এবং দিকটা যদি বুঝতে হয় তোমরা ভালো করে, এখানে একটা চিত্র আছে, এই চিত্রটা ভালো করে শোনো। এখান থেকে যদি একটু ভালো করে খেয়াল করে দেখো তাহলে দেখবা যে এখানে কি হচ্ছে একটু দেখো, যে এখানে যখন নর্থ সাইডটা এরকম একটা কুণ্ডলীর মধ্যে ঢুকানো হয় তখন এটা মোটামুটি এই দিকে বিক্ষেপ দিচ্ছে, তাই না? এই দিকে বিক্ষেপ দেওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে দক্ষিণাবর্তী। দক্ষিণাবর্তী মানে বলা হয় এটারা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে নর্থ পোলটা ঢুকানোর সময় এটা দক্ষিণাবর্তী। আবার নর্থ পোলটা যখন বের করা হবে এটা ঠিক তার বিপরীতে বিক্ষেপ দিবে। মানে এটা অনেকটা এমন, সবাই একটু এই চিত্রটা দেখো তো আবার। আমরা যখন, আচ্ছা আমি লাইনগুলা কী করে দিচ্ছি, আমরা যখন এই চুম্বকটার এইদিকে প্রবেশ করাবো তখন দেখো এটা এইদিকে সরে যাচ্ছে, বামে সরে যাচ্ছে, তাই না? এখন আবার যখন বের করে নিব তখন দেখবো এটা ডানে সরবে। তাহলে দেখো নর্থ পোলরে প্রবেশ করানোর সময় বামে, নর্থ পোলরে বের করার সময় ডানে, আবার নর্থ পোলরে প্রবেশ করানোর সময় বামে, নর্থ পোলরে বের করার সময় ডানে। এখন আমরা যদি এটা উল্টাইয়া সাউথ পোলটারে প্রবেশ করাই, এখন দেখো সাউথ পোলরে প্রবেশ করানোর সময় ডানে, বের করার সময় বামে, আবার সাউথ পোলরে প্রবেশ করানোর সময় ডানে, যদি সাউথ পোলরে বার করি তাহলে বামে। তাহলে কেমন জানি সাউথ পোল প্রবেশ করলে যে দিকে বিক্ষেপ দেয়, নর্থ পোলরে প্রবেশ করালে একই দিকে বিক্ষেপ দেয় না। আবার দেখো নর্থ পোলরে প্রবেশ করানোর সময় যে দিকে যায়, নর্থ পোল বের করার সময় তার বিপরীত দিকে যায়। আবার সাউথ পোল প্রবেশ করার পর যে দিকে যায়, সাউথ পোল বের করার সময় তার বিপরীত দিকে যায়। আবার নর্থ পোল ঢোকার সময় এটা যেদিকে বিক্ষেপ দেয়, সাউথ পোল প্রবেশ করার সময় একই দিকে বিক্ষেপ দেয় না। তাহলে তার বিক্ষেপটা বেশ কিছু কারণে চেঞ্জ হয়। প্রথমত যে কারণে চেঞ্জ হয়, চুম্বকটারে কুণ্ডলীর মধ্যে প্রবেশ করানোর সময় যেদিকে বিক্ষেপ দেয়, বের করার সময় তার বিপরীত দিকে বিক্ষেপ দেয়। সাউথ পোল প্রবেশ করানোর সময় যেদিকে বিক্ষেপ দেয়, নর্থ পোল প্রবেশ করালে তার বিপরীত দিকে বিক্ষেপ দেয়। এখন এই যে পুরো ঘটনাটা অনেক খিচিবিচি হয়ে গেছে না? তাহলে আমি আবার বলতেছি, এই বিক্ষেপটা কোন দিকে দিবে এটা বা কেন চেঞ্জ হবে, এটার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আমরা যদি নর্থ পোলে প্রবেশ করাই তাহলে যেদিকে দিবে, বের করার সময় বিপরীত দিকে দিবে, এই একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে সাউথ পোল প্রবেশ করালে যেদিকে বিক্ষেপ দিবে, নর্থ পোল প্রবেশ করলে তার বিপরীত দিকে দেবে। এখন এতগুলো ঘটনা আমরা কীভাবে মনে রাখবো? তোমরা যদি বইগুলো দেখবা ওইখানে দক্ষিণাবর্তী, বামবর্তী এরকম কিছু কথা আছে। আমি পুরো জিনিসটারে একদম সংক্ষিপ্ততে বলে দিচ্ছি। তুমি দিকটা মনে রাখবা কীভাবে? আমার কথাটা সবাই একটু সাইলেন্টলি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। এটার দিক এমন হবে, এটার বিক্ষেপের দিক, ধরো এখন গ্যালভানোমিটারের কাঁটাটা সোজা আছে, জিরোতে আছে, এদিকে যাবে নাকি এদিকে যাবে? ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে? এই যে ঘড়ির কাঁটার দিক, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিক। এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে নাকি বিপরীত দিকে ঘুরবে? আমি এক কথায় বলে দিই, বলা হয় যার জন্য এই তড়িৎচালক বলটা উৎপন্ন হবে এটা তার কারণকে বাধা দিবে। আমার সাথে একটু বলো তো, পরে বুঝবা। যার জন্যে
তড়িৎচালক বলটা সৃষ্টি হয় ও তারই বাধা দিবে। যার জন্যে তড়িৎচালক বলটা সৃষ্টি হয় ও তারই বাধা দিবে। এটা আমাদের বাঙালিদের মতো, যার জন্য সৃষ্টি হয়েছে যে তারে সৃষ্টি করলো ওরই বাধা দিবে। এর মানে ও উপকার করলো, ও তো উপকার করলোই না, ও আরও অপকার করবে। ওর জন্যই ও সৃষ্টি হয়েছে, ধরে নাও কোনো একটার জন্যই তো ও সৃষ্টি হয়েছে, যার জন্যই সৃষ্টি হবে ও তারই বাধা দিবে। এই যে একটা ধর্ম, এই যে একটা কথা, এখান থেকে দিকটা চলে আসবে। যার জন্য তড়িৎচালক বলটা সৃষ্টি হবে ও তারই বাধা দিবে। ইট মিনস এখানে ধরো আমি সাউথ পোল প্রবেশ করাচ্ছি, সাউথ পোল প্রবেশ করানোর সময় এখানে জানো ঘড়ির কাঁটার ডিরেকশনটা এমন হবে, কি বলতেছি, তড়িৎ প্রবাহের দিকটা এমন হবে, তার জন্য এখানে যে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এই চুম্বক ক্ষেত্রটা এই সাউথে প্রবেশ করতে বাধা দিবে। মানে দেখো এই সাউথ পোলটা এই কুণ্ডলীর মধ্যে প্রবেশ করতেছে, তার জন্যই তো এই তড়িৎচালক বলটা সৃষ্টি হয়েছে। দেন এই তড়িৎচালক বলের জন্য এখানে যে চুম্বক ক্ষেত্রটা পাওয়া যাবে, এটার ডিরেকশন এমন হবে যে এই চুম্বকটা এখানে প্রবেশ করাইতে দিবে না। এত সোজা না, একবার কেনে দুইবার কেনে, তুমি 5 বার, আমি 5 বার বলার পরও যদি বুঝে যাও তাও ভালো। এত সোজা না, এত সহজ না জিনিসটা। আমি একবার বললাম আর বুঝে গেছো না, এইভাবে আশা কইরো না প্লিজ, এত সোজা না জিনিসটা। বাট আমি এটা শিওর, তুমি আমাকে সময় দাও, আমি বারবার রিপিট করি, অন্যভাবে বুঝাই, বুঝে যাবা। এই চুম্বকটা এখানে প্রবেশ করতেছে, এই চুম্বকটা এখানে প্রবেশ করার ফলে এখানে একটা কারেন্ট সৃষ্টি হয়েছে। এই যে তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে মানে তো কারেন্ট সৃষ্টি হয়েছে। তাহলে এখানে কারেন্টটা সৃষ্টি হওয়ার জন্য দায়ী কে সৃষ্টি করছে কারেন্টটা? এই কারেন্টটা সৃষ্টি করার জন্য এই কারেন্টটা সৃষ্টি করার জন্য আসলে এই চুম্বকটাই দায়ী। এই চুম্বকটাই আসলে কারেন্টটার সৃষ্টি করছে। এই যে এই চুম্বকটা এখানে প্রবেশ করলো, তার জন্যই তো এই তড়িৎচালক বলটা সৃষ্টি হয়েছে। এই চুম্বকটা প্রবেশ করানোর পর এখানে একটা কারেন্ট সৃষ্টি হয়েছে, এই কারেন্টের জন্য এখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এই চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা এমন হবে যেন ওরই প্রবেশ করতে বাধা দেয়। আচ্ছা, প্রবেশ করলো, আবার বের হওয়ার সময় এখানে এমন একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এখন বের হতেও বাধা দেবে। তাহলে ঢুকার সময় ঢুকতেও বাধা দিচ্ছে, বের হওয়ার সময় বেরও হতে দিবে না। তাহলে দেখো সৃষ্টি হওয়ার জন্য প্রবেশ করতেছে, তাই চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে। ও আবার চুম্বক ক্ষেত্রে প্রবেশ করতে দিতেছে না। আবার এখন কিন্তু কোনো রকমের তড়িৎচালক বল নাই। কেন নাই? কারণ কোনো ফ্লাক্স নাই, ফ্লাক্সের পরিবর্তন নাই। এখানে ফ্লাক্স আছে, এখানে ফ্লাক্সের পরিবর্তন নাই। আর আমরা জানি তড়িৎচালক বল ততক্ষণ পর্যন্ত পাওয়া যাবে যখন ফ্লাক্সের পরিবর্তন হবে। এখন কি ফ্লাক্সের পরিবর্তন আছে? এটা স্থির থাকলে কি এখানে কোনো রকমের কারেন্ট সৃষ্টি হবে? না, তড়িৎচালক বল পাওয়া যাবে না, স্থির থাকলে হয় না, তাদের মধ্যে একটা গতি থাকতে হয়। এখন চলো এটার পিছনে নিয়ে আসি। ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, এখন আবার ও বেরো হতে দিবে না। তাহলে প্রবেশ করার সময় প্রবেশ হতে দিবে না, বের হওয়ার সময় বেরো হতে দিবে না। প্রবেশ করার সময় বিকর্ষণ করবে, ঢুকতে দিবে না। বের হওয়ার সময় আকর্ষণ করবে, বাইরে যেতে দিবে না। প্রবেশ করার সময় বিকর্ষণ হবে, ঢুকতে দিবে না। বের হওয়ার সময় বাইরে হতে দিবে না। আচ্ছা, ওকে, পরের কথাটা শোনো। আমাকে আরেকটু সময় দিলে আমি বুঝাই ফেলতে পারবো। এরপরের কথাটা একটু শোনো। আমি একটা সাইন দিয়ে এই যে এস এবং এই যে এন, এটার একটু চলো স্টাইলিস্ট করে লিখি একটু। আচ্ছা, আমরা যদি এস রে লিখি একটু, দেখো তো এস রে এইভাবে লেখা যায় কিনা। এই যে জাস্ট একটা অ্যারো চিহ্ন দিলাম। আচ্ছা, এই অ্যারো চিহ্নটা দেখে তুমি কি বুঝতেছো? এটা কি ঘড়ির কাঁটার দিক বোঝাচ্ছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিক বোঝাচ্ছে? এই যে এরকম একটা সাইন বোঝা যাচ্ছে না? ঘড়ির কাঁটার দিকে বোঝাচ্ছে না, ক্লকওয়াইজ। এই জিনিসটারে ক্লকওয়াইজ যেটা দেখতে পাচ্ছ, এটারে বলা হয় দক্ষিণাবর্তী। কি বলা হয়? ক্লকওয়াইজরে কি বলা হয়? দক্ষিণাবর্তী। এই যে সাউথ মানে ক্লকওয়াইজ, মানে একটা সাউথের সাথে ক্লকওয়াইজের একটা রিলেশন আছে, তাই না? এভাবে একটু মনে রাখি। তাহলে ক্লকওয়াইজ মানে সাউথ, ক্লকওয়াইজ মানে সাউথ। অর্থাৎ এনটা দেখো একটু। আচ্ছা, এনটা যদি আমি একটু স্টাইলিস্ট করে, কি দেখতে পাচ্ছ? এটা দেখে কি মনে হচ্ছে তোমার? অ্যান্টি ক্লকওয়াইজ। এটা দেখো তো এমন কিনা, এই যে এদিকে একটা আবার এদিকে একটা, এই যে বোঝা যাচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ? আচ্ছা, আমি এটারে আলাদা করে লিখতেছি। ওয়েট আ মিনিট। একটা ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, তাহলে নর্থ মানে কি বোঝায়? অ্যান্টি ক্লকওয়াইজ। এটারে বলা হয় বামবর্তী। একটু মনে রাখি আবার।
এটারে অ্যান্টি ক্লকওয়াইজ, অথবা আমরা বলতে পারি এটারে বামবর্তী। তাহলে একটা হচ্ছে দক্ষিণাবর্তী আর একটা হচ্ছে বামবর্তী। তাহলে দক্ষিণাবর্তী মানে ক্লকওয়াইজ আর বামবর্তী মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সাউথ মানে ক্লকওয়াইজ, এটা হচ্ছে দক্ষিণাবর্তী, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে বামবর্তী, এটা হচ্ছে নর্থ। হ্যাঁ, এভাবে একটু মনে রাখো। এখন একটা কুণ্ডলীর ভিতরে যখন একটা চুম্বক ক্ষেত্র প্রবেশ করবে, এই যে আমরা যখন একটা চুম্বকের মধ্য দিয়ে এটারে প্রবেশ করাচ্ছি, এই যে দেখো প্রবেশ করাচ্ছি, তাহলে তোমাদের যদি এখন জিজ্ঞেস করা হয় যে আচ্ছা এই যে ও প্রবেশ করতেছে, হ্যাঁ, তাহলে বলো তো এখানে কি সৃষ্টি হবে যার জন্য ও বাধাপ্রাপ্ত হবে? আমরা জানি সাউথে বিকর্ষণ হবে। তাহলে যে কারণে সৃষ্টি হয়, ও যেহেতু তার কারণেই বাধা দেয়, তাহলে এই সাউথ পোলটা যখন এখানে প্রবেশ করবে, এখানে আসলে একটা সাউথের মতো করে সৃষ্টি হবে। আচ্ছা, সাউথ মানে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? সাউথ মানে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? মনে আছে, সাউথ মানে কিন্তু ক্লকওয়াইজ, তার মানে এখানে বামবর্তী হবে। তাহলে এখন কি দেখতে পাচ্ছ, এখন কি হবে এখানে? এখানে বামবর্তী হবে। এই জায়গাটা খেয়াল করো তো, ক্লকওয়াইজ মানে তো হচ্ছে দক্ষিণাবর্তী, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে বামবর্তী। আমি মনে হয় উল্টাপাল্টা লিখে ফেলছিলাম। ক্লকওয়াইজ আসলে এই ওয়ার্ডগুলো খুব বেশি ফ্যামিলিয়ার না, তো খুব বেশি ব্যবহার করা হয় না, তাই হঠাৎ করে একটু ঝামেলা বাঁধতে পারে। সবাই প্লিজ একটু দেখো, সাউথ মানে ক্লকওয়াইজ, আর তখন হচ্ছে দক্ষিণাবর্তী, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে বামবর্তী, এটা হচ্ছে নর্থ। ওকে, আমি আবার একটু বলে ফেলি, তাহলে সহজ হয়ে যাবে। মানে আগেরটা ঠিক করে লিখো তোমরা। হ্যাঁ, আমি নর্থ দিয়ে এখন বিষয়টা বোঝাই, নর্থ দিয়ে বিষয়টা বোঝাই। যে কোনো একটা পোল প্রবেশ করার সময় প্রবেশ করতে দিবে না, তখনও বাধা দিবে, মানে বিকর্ষণ করবে। বের হওয়ার সময় বেরো হতে দিবে না, মানে তখন আকর্ষণ করবে। তাহলে এখন দেখো, নর্থ পোল নিচ্ছি, এই কুণ্ডলীর মধ্যে প্রবেশ করতেছে। বলো, নর্থ পোল যখন প্রবেশ করবে, এখানে কী সৃষ্টি হবে? প্রবেশ করলে যদি বাধা দেয়, তাহলে অবশ্যই নর্থ প্রবেশ করলে, তাড়াতাড়ি বলো, প্রবেশ করলে, নর্থ প্রবেশ করলে নর্থ সৃষ্টি হবে। নর্থ মানে বামবর্তী, তাহলে তখন কি হবে? বামবর্তী বলতে কি বোঝায়? ওই যে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে এটা এইদিকে বিক্ষেপ দেবে। আচ্ছা, দেখি তো এই কথাটা ঠিক আছে কিনা। নর্থে একটু প্রবেশ করালে বামবর্তী হবে। ও, এটা তো এখান থেকে এখন আর লিখানো যাবে না। আচ্ছা, এটা আমরা পরে চেক করবো না। এখন তাহলে নর্থ প্রবেশ করার সময় নর্থ সৃষ্টি হবে, তাই এটা বামবর্তী। আচ্ছা, এখন যদি নর্থ বের হয়ে যায়, নর্থ বের হলে কী সৃষ্টি হবে বলো তো? নর্থ যদি বের হয়, তাহলে বের হওয়ার সময় বেরো হতে দিবে না। আচ্ছা, নর্থে যখন বের হতে দিবে না, এটা মানে কি বোঝায়? যে আকর্ষণ করতেছে। এখন নর্থে কে আকর্ষণ করে? সাউথে আকর্ষণ করে। আচ্ছা, যদি সাউথে আকর্ষণ করে, সাউথ মানে কি ছিল মনে আছে? সাউথ মানে কিন্তু হচ্ছে ক্লকওয়াইজ মানে হচ্ছে দক্ষিণাবর্তী। এবং আমরা ঠিক এটাই ভুল করছিলাম, আগেও এরকম ভুল করছিলাম। তাহলে বামবর্তী মানে কী ছিল বলো তো? অ্যান্টি ক্লকওয়াইজ। বামবর্তী মানে অ্যান্টি ক্লকওয়াইজ, আর দক্ষিণাবর্তী মানে ক্লকওয়াইজ। এখন তুমি না এইভাবে একটু মনে রাখতে পারো, সব বাদ দাও, আমি আবার বলি। যে কোনো একটা পোল্ট্রি প্রবেশ করানোর সময় প্রবেশ করতে দিবে না, বিকর্ষণ করবে। বেরোর সময় বের হতে দিবে না, আকর্ষণ করবে। এই যে কারণে সৃষ্টি হচ্ছে, দেখো এখানে তড়িৎচালক বলটা তো চুম্বকটারে প্রবেশ করানোর জন্যই সৃষ্টি হচ্ছে, এই প্রবেশ করাটারই বাধা দিবে। আবার বের হওয়ার সময় বের হওয়ার জন্যই তো চুম্বক ফ্লাক্সটা সৃষ্টি হবে, তাই চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, তড়িৎচালক বলের সৃষ্টি হবে, এটা বের হতেও দিবে না। তাহলে যে কারণে সৃষ্টি হয় ওই কারণে বাধা দেয়। তাহলে এখন দেখো, নর্থ পোল নিয়ে যদি আমি কথা বলি, নর্থ পোলরে যখন প্রবেশ করাই, বিকর্ষণ হতে হলে তো নর্থ পোলের সৃষ্টি হবে, আর নর্থ পোল মানেই তো অ্যান্টি ক্লকওয়াইজ মানে বামবর্তী। আবার যদি আমরা নর্থ পোলরে বের করে নিয়ে আসি, নর্থ পোলরে যখন বের করে নিয়ে আসবো, তখন আবার এটারে বের হতে দিবে না, মানে বের হতে দিচ্ছে না, মানে কি করতেছে? আকর্ষণ করতেছে। নর্থ পোল রেখে আকর্ষণ করে সাউথ পোল, তাহলে তখন সাউথ পোলের সৃষ্টি হবে। তাহলে সাউথ পোল যদি সৃষ্টি হয়, সাউথ পোল মানে কি? ক্লকওয়াইজ মানে দক্ষিণাবর্তী। আই হোপ এতটুকু আমরা সবাই বুঝে গেছি। এখন চলো আমরা এই যে পুরো অংশটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এটা বুঝে গেছি। লেন্সের তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা দেখি। এখানে এইসব দেখো, বোঝানোর দরকার নেই, এমনিতেই বোঝা। এই যে দেখো, এই চিত্রটা একটু বলে ফেলি। নর্থ প্রবেশ করতেছে, তাহলে নর্থ যদি প্রবেশ করে, তাহলে এখানে কি নর্থ পোল সৃষ্টি হবে না? নর্থ পোল যদি সৃষ্টি হয়, তাহলে কারেন্টের ডিরেকশনটা কী আসবে? অ্যান্টি ক্লকওয়াইজ। একটু দেখো তো, এই যে কারেন্টের ডিরেকশনটা, এটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে কিনা? এখানে নর্থ প্রবেশ করতেছে, তার জন্য এখানে নর্থ পোল সৃষ্টি হবে, তার জন্য মানে বিকর্ষণ হবে। আবার এই নর্থটা যখন বের হয়ে যায়, তখন আসলে সাউথ সৃষ্টি হবে। সাউথ সৃষ্টি হবে মানে কি?
সাউথ সৃষ্টি হবে মানে এই যে এটা তখন সাউথের মতো মনে হবে, যে দেখো এটা সাউথের মতো মনে হচ্ছে। এখানে যেহেতু সাউথ সৃষ্টি হয়েছে, এই যে এই অ্যারো চিহ্নটা দেখে ভালো করে তো দেখো তো, বুঝো কিনা? এই যে এটা এন এর মতো করে ঘুরতেছে কিনা, এই যে অ্যারো চিহ্নটা এখান থেকে শুরু করে উপরের দিকে ঘুরতেছে। হ্যাঁ, এটা উপরের দিকে ঘুরতেছে মানে তো আমরা তো এন রে এইভাবেই রিপ্রেজেন্ট করছিলাম না? এই যে দেখো এন এর মতো দেখাচ্ছে। আর এখানে দেখো যখন নর্থে বের করে নিয়ে আসা হয়েছে, নর্থে বের করে নিয়ে আসলে পরে বের হতে দিবে না, মানে তো আকর্ষণ হবে, তাহলে কী সৃষ্টি হবে? সাউথ। সাউথ দেখতে কেমন? সাউথ দেখতে দেখো তো এমন কিনা, এই যে দেখো প্রত্যেকটা লুপ এমন কিনা এইভাবে ঘুরতেছে কিনা, তাহলে প্রত্যেকটা লুপ এই যে এইভাবে আইসা ঘুরতেছে, মানে ক্লকওয়াইজ ঘুরতেছে। এই যে ক্লকওয়াইজ ঘুরতেছে ইট মিনস এটা সাউথ। এইভাবে তুমি মনে রাখতে পারবো আর কি শর্টকাটে। এখন আসো আমরা লেন্সের সূত্র পড়তেছিলাম, লেন্সের সূত্রটি লিখো। লেন্সের এটা 3 নাম্বার সূত্র তড়িৎচুম্বক আবেশ সম্পর্কিত। দেখো এটা অনেকবার আসছে, তো উনি বলছে আচ্ছা এই চিত্রটা একটু বাড়বে। লেন্সের সূত্র অনুযায়ী যে কোনো তড়িৎচালক আবেশের বেলায় যে কোনো তড়িৎচালক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তা সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকে বাধা দেয়। যে কারণে সৃষ্টি হয় সেই কারণকে বাধা দেয়। যে কারণে সৃষ্টি হয় বলতে বোঝায়, তোমরা এত সময় এটা বুঝে যাওয়ার কথা যে তড়িৎচালক বল সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন। মানে আমরা যদি একটা কুণ্ডলীর মধ্যে চুম্বকরে একবার প্রবেশ করাই একবার বের করি, তখনই আসলে তড়িৎচালক বলটা উৎপন্ন হয়। আর ও এটারই বাধা দেয়। এই যে প্রবেশ করতেছি, প্রবেশ করানোর সময় প্রবেশ করানোটারে বাধা দেয়, আর বের হওয়ার সময় এই বের হওয়াটারই বাধা দেয়। অথচ এই প্রবেশ করানো আর বের করানোর জন্যই কিন্তু তড়িৎচালক বলটা উৎপন্ন হয়, আবার ও তারই বাধা দেয়। এটাই হচ্ছে লেন্সের সূত্র। আই হোপ এতটুকু সবাই বুঝছি। এখন তাহলে স্বকীয় আবেশ জিনিসটা কি? একটি মাত্র বদ্ধ কুণ্ডলীর অসম তড়িৎ প্রবাহের দোলন চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে অথবা কোনো চুম্বক ক্ষেত্রে বদ্ধ কুণ্ডলীর গতির ফলে যে তড়িৎ চুম্বক আবেশ সৃষ্টি হয় তাকে স্বকীয় আবেশ বলে। আচ্ছা, এই ঘটনাটাও খুবই সুন্দর। আমরা এখান থেকে একটা চিত্রের মাধ্যমে এটা চলো একটু দেখি। আচ্ছা, স্বকীয় আবেশ জিনিসটা কি? ধরে নাও আমরা এখানে একটা, আর বেশিক্ষণ লাগবে না প্লিজ, আমরা ক্লাস শেষ করে দেবো, সবাই মনোযোগ দিয়ে শোনো। ধরে নাও এখানে একটা গ্যালভানোমিটার রাখা আছে। আই হোপ গ্যালভানোমিটার কী কাজে ব্যবহার করা হয় সবাই জানি আমরা। এখানে একটা রোধ আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এটা এসি অথবা ডিসি যাই হোক। আর এখানে যেটা আছে, এখানে একটা সুইচ আছে। কি আছে? সুইচ আছে ধরে নাও। আচ্ছা, তাহলে আমরা যদি একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজের জন্য, ধরুন এখানে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ দিলাম, এখানে যে চাবি কেটা দেখতে পাচ্ছি, আমরা যদি পর্যায়ক্রমে তারে সুইচ অন অফ করি, তাহলে তড়িৎ প্রবাহের পরিবর্তনের জন্য তার চুম্বক ক্ষেত্র বা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, তাই না? আমরা একটু আগে শিখে আসতেছিলাম যে ফাই সমানুপাতিক আই। তাহলে এখানে তড়িৎ প্রবাহের মান, আমরা যদি এই চাবির মান পর্যায়ক্রমে, চাবিটা পর্যায়ক্রমে অন অফ করি, মানে সুইচ অন অফ করি, তাহলে সুইচ অন অফ করলে দেখা যেটা হবে, আমরা জানি তড়িৎ প্রবাহের মান শীর্ষ মান থেকে সর্বনিম্ন মান, মানে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পৌঁছাইতে একটু সময় নেয়। তাহলে পর্যায়ক্রমে এই সুইচটা অন অফ করানোর জন্য এই যে তড়িৎ প্রবাহ আই দেখতে পাচ্ছ, এটার মান ম্যাক্স থেকে মিনিমাম হইতে একটু সময় লাগবে, এবং আই এর মান যখন ম্যাক্স থেকে মিনিমাম হবে, এই ফাই এর মানও তখন ম্যাক্স থেকে মিনিমাম হবে। এই যে ফাই এর মান ম্যাক্স থেকে মিনিমাম হবে মানে ফাই এর পরিবর্তন হবে। আর আমরা জানি এই তড়িৎ প্রবাহের পরিবর্তনের যে হার, কি বলতেছি, ফ্লাক্সের যে পরিবর্তনের হার, এটাই হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি সমান। তাহলে এই বর্তনীতে, ওই একই বর্তনীতে নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহের পরিবর্তনের জন্য যে তড়িৎচুম্বক আবেশের সৃষ্টি হয়, এটার নামই হচ্ছে স্বকীয় আবেশ। একটু পরে দেখি। একটি মাত্র বদ্ধ কুণ্ডলীতে অসম তড়িৎ প্রবাহের দোলন, এই যে অসম তড়িৎ প্রবাহ দ্বারা বোঝানো হচ্ছে তড়িৎ প্রবাহের মান যদি আপ ডাউন করানো হয়, এটা একটা উপায় হতে পারে, অথবা সুইচটা যদি অন অফ করানো হয়। এটা আশা করি তোমাদের এই সেন্সে এতক্ষণে কাজ করার কথা। সুইচটা অন অফ করাইলে যেমন আই এর পরিবর্তন হবে, আমরা যদি এখানে যে রুটটা নিয়েছিলাম, এই আর এর মান যদি কম বেশি করি, যেটা হচ্ছে রিওস্টেট আর অফ এইচ, যেটা এই পরিবর্তনশীল রোধ যদি আমরা নিই, যেটা বলা হয় রিওস্টেট, এই রোধের মান যদি আমরা বাড়াই কমাই, এটা অনেকটা রেগুলেটরের মতো কাজ করে, তাই না? আমরা ফ্যানের যে বাসাবাড়িতে রেগুলেটরটা, এটা একটা রিওস্টেট বা পরিবর্তনশীল রোধ। এই পরিবর্তনশীল রোধে যদি আমরা বাড়াই কমাই, তাহলে দেখা যাবে এই রোধের হ্রাস বৃদ্ধির জন্য তো তড়িৎ প্রবাহের মান হ্রাস বৃদ্ধি হবে, আর তড়িৎ প্রবাহের মান হ্রাস বৃদ্ধি হলে তো ফ্লাক্সের পরিবর্তন হবে। আমাদের কি অ্যাকচুয়ালি ফ্লাক্স দরকার নাকি ফ্লাক্সের পরিবর্তন দরকার? আই হোপ এটা সবাই জানি আমরা, আমাদের ফ্লাক্সের পরিবর্তন দরকার। তাহলে এই যে ফ্লাক্সের পরিবর্তনের হার, এটাই তো এপসাইলন। তাহলে এই বর্তনীতে তড়িৎ প্রবাহের অসম তড়িৎ প্রবাহের দরুন তড়িৎ ফ্লাক্সের পরিবর্তনের ফলে অথবা কোনো চুম্বক ক্ষেত্রে বদ্ধ কুণ্ডলীর গতির ফলে যে তড়িৎ চুম্বক আবেশ সৃষ্টি হয় তাই স্বকীয় আবেশ। আর এখান থেকেই স্বকীয় আবেশ গুণাঙ্ক কথাটা আসছে।
একটু আগে তোমাদেরকে বলতেছিলাম যে স্বকীয় আবেশ গুণাঙ্ক জিনিসটা কি। এই যে এপসাইলন ইজিক্যাল হচ্ছে, মনে আছে, এপসাইলন সমানুপাতিক ডিডিটি অফ ফাই। হ্যাঁ, দেখো একটু ডিডিটি অফ ফাই, তারপর আমরা লিখতেছিলাম ফাই সমানুপাতিক আই, তার মানে ফাই ইজিক্যাল টু এল ইন্টু আই। তাহলে ফাইরে যদি এল আই দ্বারা রিপ্লেস করে দিই, তাহলে এপসাইলন ইজিক্যাল হচ্ছে ডিডিটি অফ এল ইন্টু আই। এলরে যদি বাইরে রাখি, তাহলে এপসাইলন ইজিক্যাল হচ্ছে এল ইন্টু ডিডিটি অফ আই। এই যে ডিডিটি অফ আই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার। কি বলা হয় এটারে? তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার। এই তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার যদি হয় 1, তখন যতটুকু তড়িৎ চালক বল উৎপন্ন হয় এটারই বলা হয়, এই যে দেখো, এপসাইলন ইজিক্যাল হচ্ছে এল। তাহলে এপসাইলন ইজিক্যাল টু এল মানে তখন আবিষ্ট তড়িৎ চালক বলরেই আবেশ গুণাঙ্ক বলে, অলওয়েজ না। কখন? যখন ডিডিটি অফ আই এর মান হচ্ছে 1। দেখি এখন কে লিখছে সংখ্যাটা একটু দেখো। এই আবেশ গুণাঙ্কের সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ 1 মার্কের প্রশ্নের জন্য। কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে একক হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে, একক হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে এই জায়গাটার মানে হচ্ছে ডিডিটি অফ আই এর মান 1। ডিডিটি অফ আই এর মান 1। তাহলে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার যদি 1 হয়ে যায়, এই জায়গাটা যদি 1 হয়ে যায়, তাহলে এপসাইলন আর এল এই দুজন তো সমান। পরিবর্তনের ফলে এই কুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, মানে এই যে এপসাইলন, তাকেই স্বকীয় আবেশ গুণাঙ্ক বলা হয়। এটাই হচ্ছে এল। এত ঝামেলা পাতানোর দরকার নাই। এপসাইলন ইজিক্যাল টু হচ্ছে এল ইন্টু ডিডিটি অফ আই। ডিডিটি অফ আইরে যদি আমরা 1 লিখতে পারি, তখন এপসাইলন ইজিক্যাল টু এল। তখন এই যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয়, এটারই আবেশ গুণাঙ্ক এল বলা যায়। তাহলে দেখো, কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে একক হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে, মানে ডিডিটি অফ আই যখন 1, ওই কুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, মানে যে এপসাইলন হয়, তাকে কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক বা আবেশাঙ্ক বলা হয়। এটা সেলফ ইন্ডাকট্যান্স বলে ইংরেজিতে। এটা এপসাইলন ইজিক্যাল হচ্ছে এল। এইভাবে এতটুকু আমরা বুঝছি। পরবর্তী ঘটনাটা হচ্ছে পারস্পরিক আবেশ কাকে বলে। পাশাপাশি অবস্থিত দুটি কুণ্ডলীর যে কোনো একটিতে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটলে অপরটিতে তড়িৎচালক বল আবিষ্ট হয়, এই ঘটনাকে পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলে। এটার চিত্রটা একটু দেখো, তাহলে বুঝে যাবে যে পারস্পরিক আবেশ গুণাঙ্ক জিনিসটা কি। আমরা একটু আগে যে ঘটনাটা বলতেছিলাম, এখানে একটাই সার্কিট ছিল, কিন্তু এখানে যেটা অংশ দেখতে পাচ্ছি, এখানে একটা বর্তনী, এই যে দেখো, এখানে একটা কুণ্ডলী পাকানো আছে, তার পাশে আরেকটা বর্তনী আছে, এখানে একটা গ্যালভানোমিটার আছে। এই সেকেন্ড যে এটা প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। এই সেকেন্ডারি অংশটার মধ্যে কোনো রকমের কোনো ভোল্টেজ সোর্স নাই, কিন্তু এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। খেয়াল করে দেখো, আমরা যদি এখন এই প্রাইমারি যে অংশটা আছে, প্রাইমারি বর্তনী যেটা, এখানে যদি তড়িৎ প্রবাহের মান কম বেশি করি বারবার, বা আমরা যদি সুইচটা বারবার অন অফ করি, তাহলে এই বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহের একটা অসম মান পাওয়া যাবে। একবার তড়িৎ প্রবাহের মান সর্বোচ্চে যাবে, আবার সর্বনিম্নতে যাবে, সর্বোচ্চে যাবে, আবার সর্বনিম্নতে যাবে। তাহলে তড়িৎ প্রবাহের মানের পরিবর্তন হবে। এই যে তড়িৎ প্রবাহের মানের পরিবর্তন হবে, মানে ফ্লাক্সের পরিবর্তন হবে। এই যে ফাইয়ের পরিবর্তন, এই যে ফাইয়ের পরিবর্তন, এই ফাইয়ের পরিবর্তনের জন্য এই সেকেন্ডারি বর্তনীতে একটা তড়িৎ চালক আবেশ হবে না, একটা তড়িৎ আবিষ্ট হবে অবশ্যই। আমরা জানি ফ্লাক্সের পরিবর্তনের হার মানেই হচ্ছে তড়িৎ চালক, কি জানি, আবিষ্ট তড়িৎচালক। তাহলে ফ্লাক্সের পরিবর্তন হওয়াতে এখানে একটা তড়িৎচালক আবেশের সৃষ্টি হবে। এই ঘটনাটারে বলা হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এই গ্যালভানোমিটারটা আমাদেরকে ইন্ডিকেট করবে যে এই ওর বিক্ষেপটা এদিক ওদিক দিয়ে আমাদেরকে বোঝাবে যে আসলেই তড়িৎচালক আবিষ্ট হয়েছে কিনা। আবার দেখো, পাশাপাশি অবস্থিত দুটি কুণ্ডলীর যে কোনো একটিতে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটালে অপরটিতে তড়িৎচালক বল আবিষ্ট হয়, এই ঘটনাকে পারস্পরিক আবেশ বলা হয়। আচ্ছা, আমরা এখান থেকে তাহলে কয়েকটা ম্যাথ করি। চলো, প্রথম প্রশ্নটা হচ্ছে 150 পাক বিশিষ্ট, এটা হচ্ছে এন এর মান, কুণ্ডলীতে 0.01 সেকেন্ড, এটা হচ্ছে টাইমের মান। এবার ফ্লাক্স পরিবর্তন করা হলো, তার মানে এটা আসলে ফাই না, এটা হচ্ছে ডি ফাই। তাহলে ফ্লাক্সের পরিবর্তন মানে হচ্ছে এটা যে ডি ফাই, এটা হচ্ছে ক্ষুদ্র একটা সময় ডিটি, এটা হচ্ছে এন এর মান। জানতে যাচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের মান হতো, মানে এপসাইলন বের করতে বলতেছে। আমরা জানতাম এপসাইলন ইজ ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু ডি ফাই ডিভাইডেড বাই ডিটি। এখানে এন এর মান হচ্ছে 50, এই যে 50 পাক বিশিষ্ট। ডি ফাই এর মান হচ্ছে tan ইনভার্স 3, আর ডিটির মান হচ্ছে 0.0 সেকেন্ড। তাহলে এই যে 0.0 সেকেন্ড, এই সবগুলো মান এখান থেকে ক্যালকুলেটার চাপলে আমরা এপসাইলনের ভ্যালুটা পেয়ে যাব। আই থিঙ্ক এতটুকু আমরা সবাই বুঝছি। আমাদের নেক্সট কোয়েশনটা হচ্ছে এমন, একটি আবেশকের স্বকীয় আবেশ গুণাঙ্ক 10 হেনরি। এই যে স্বকীয় আবেশ গুণাঙ্ক, এটা মানে হচ্ছে এল, এর মধ্য দিয়ে 6 × 10 ইনভার্স 2 সেকেন্ডে, এটা হচ্ছে টাইমের মান টি। তড়িৎ প্রবাহের মান 10 এম্পিয়ার থেকে হ্রাস পায় 7 এম্পিয়ারে নেমে আসলে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান হতো। তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান মানে হচ্ছে এপসাইলন বের করতে বলতেছে। তাহলে আমরা জানতাম এপসাইলন ইজ হচ্ছে এল ইন্টু ডিআই ডিভাইডেড বাই ডিটি। তাহলে এখানে তড়িৎ প্রবাহের এল এর মান বলা আছে 10 হেনরি, আর তড়িৎ প্রবাহের যে পরিবর্তন, এটা হচ্ছে 10 থেকে 7 হয়েছে মানে 3, আর টাইমের মান বলা আছে 6 × 10 ইনভার্স
2। তাহলে এই যে ক্যালকুলেটার চাপে যা আসে এত ভোল্ট, অবশ্যই তড়িৎচালক শক্তির একক কিন্তু ভোল্টে দিও, ক্যালকুলেটার চাপে যা আসবে এত ভোল্ট। আমাদের পরবর্তী কোয়েশনটা হচ্ছে 100 পাক বিশিষ্ট একটি কুণ্ডলিতে 100 পাক বিশিষ্ট মানে এটা হচ্ছে এন এর মান 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে এত এবার চুম্বক ফ্লাক্স উৎপন্ন হয়, কুণ্ডলীর সক্রিয় আবেশ গুণাঙ্ক কত? সব দেওয়া হয়ে গেছে। চালালে এত এবার চুম্বক ফ্লাক্স উৎপন্ন হয়, সক্রিয় আবেশ গুণাঙ্ক এল এর মান জানতে চাচ্ছে। আমরা জানতাম ফাই ইজিক্যাল হচ্ছে এল ইন্টু আই না, তাহলে এখানে জানতে চাচ্ছে সক্রিয় আবেশ গুণাঙ্ক, তাহলে শুধু এল এর মান বের করে নিতে হয়, তাহলে ফাই বাই আই দিলেই তো হয়ে যায়। এখানে ফাই এর মান বলা আছে 0.02 আর কারেন্টের মান হচ্ছে 4, ক্যালকুলেটার চাপে যা আসে তাই। এখানে এত পাক বিশিষ্ট যেটা তাহলে তো এখানে দিতে হবে এন পাই ইজিক্যাল টু এল আই, সরি, তাহলে এন পাই ইজিক্যাল টু যদি এল আই হয় তাহলে আমাদের বের করতে হবে এল, তাহলে এন পাই বাই আই, তাহলে যে এখানে এন গুণ করতে হবে অবশ্যই এন পাই বাই আই। কারণ আবার দেখো আমরা জানি ফ্লাক্সের যে পরিমাণটা এটা অবশ্যই পাক সংখ্যার উপর নির্ভর করে, তাহলে এন পাই ইজিক্যাল হচ্ছে এল ইন্টু আই। আই হোপ এতটুকু আমরা বুঝছি। কোনো মুখ্য কুণ্ডলিতে 0 এত সেকেন্ডে, তার মানে এটা হচ্ছে টাইমের মান 6 থেকে 1 এম্পিয়ারে নেমে আসে, তাহলে এটা থেকে এটার পার্থক্য হচ্ছে ডিআই এর মান বোঝাই যাচ্ছে, ডিআই এর মান আসবে 5 এম্পিয়ার। আনলে গৌণকুণ্ডলিতে এত বল তড়িৎচালক শক্তি, এটা হচ্ছে এপসাইলন পাওয়া যায়। কুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক বের করতে, তাহলে এপসাইলন ইজিক্যাল হচ্ছে এম ইন্টু ডিআই বাই ডিটি। আচ্ছা, এখানে এম এর কথা তোমাদেরকে বলা হয় নাই, দেখো এপসাইলন ইজিক্যাল হচ্ছে এল ইন্টু ডিআই বাই ডিটি। এখানে যে এলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, মানে বর্তনী যদি একটাই হয়, আর যদি একটা বর্তনীর জন্য পাশের বর্তনীতে তড়িৎচালক শক্তি উৎপন্ন হয় তখন হচ্ছে এম ইন্টু ডিআই বাই ডিটি, এটার বলা হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক। তাহলে দুইটাই আবেশ গুণাঙ্ক, কিন্তু বর্তনী যদি একটাই হয় এটা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, আর বর্তনী যদি দুইটা হয় এটা হচ্ছে এম, এটা হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। আই হোপ এতটুকু তোমরা সবাই বুঝছো। আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। আমাদের পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ক্লাসে।